আচ্ছা, আজকে আমাদের আড্ডায় গেস্ট হচ্ছে মৃন্ময়ী। মৃন্ময়ী চ্যাটার্জি। মৃন্ময়ী হচ্ছে আসানসোলেরই মেয়ে, এবং ওর সিলেকশন হয়েছে এক্সিকিউটিভে। র্যাঙ্ক সম্ভবত 12, তাই তো? 12 স্যার। 12। আচ্ছা, এখন ও জয়েন্ট ভিডিও পোস্টেড আছে পুরুলিয়ার একটা ব্লকে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবং তার মাঝখানেও আর কি ওর প্রচন্ড কাজের চাপের মাঝেও টাইম দিয়েছে আমাদের জন্য, তার জন্য আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ। মৃন্ময়ীর কাছে মৃন্ময়ীর আচ্ছা, মৃন্ময়ীর অপশনালটা বলে দিই। ওর অপশনাল ছিল অ্যানথ্রোপোলজি। তো আমরা এক এক করে আসবো দেখতে, এবারে আমরা একটুখানি ওকে জিজ্ঞেস করে নিই ওর মানে ছোটবেলা কোথায় কেটেছে বা ব্যাকগ্রাউন্ড কিরকম। মৃন্ময়ী, তুমি বলো। স্যার আমার ছোটবেলা কেটেছে পশ্চিম বর্ধমানে, কিন্তু প্রপার আসানসোলে নয়। এটা আচ্ছা। কেটেছে আমার জামুরিয়া ব্লকে নিউকেন্দা কলিয়ারিতে। কারণ আমার বাবা আচ্ছা। সেখানে কর্মরত। তো ইসিএল এ? ইসিএল এ নয়, আমার বাবা অ্যাকচুয়ালি প্রাইভেট জব করেন। আচ্ছা। উনি ওখানকারই কলিয়ারির কোঅপারেটিভ সোসাইটিতে কাজ করেন, যেটা একটা ও প্রাইভেট বডি। আচ্ছা, 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 আচ্ছা। বাহ, লিঙ্ক পেলাম। হ্যাঁ। হ্যাঁ স্যার, আচ্ছা। অ্যাকচুয়ালি মানে আমি আপনার কথা বাবার মুখেই সবার আগে শুনেছি, মানে এআরসিএস স্যার, এআরসিএস স্যার, আমি এটাই প্রথম আচ্ছা, শুনেছি। তো মানে ওনার হ্যাঁ। সাথে কি আমার দেখা হয়েছে সামনাসামনি? হ্যাঁ, আপনার মানে এআরসিএস অফিসে কাজ টাজ থাকলে বাবা যান, বাবা আপনার ব্যাপারে আচ্ছা, আচ্ছা, বলেছিলেন। আচ্ছা, 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 তো বাহ, আমি এগুলো জানতাম না, তারপরে আজকে প্রথম। আপনাকে। আচ্ছা, আচ্ছা, বাহ। হ্যাঁ। আহ, আচ্ছা, আর মা কি করেন? মা হোম মেকার। হোম মেকার। বেশ। আর সিবলিংস? আমার বোন আছে, আমরা দুই বোন। দুই বোন। বোন কি করে? বোন স্যার রিসেন্টলি সোশিওলজিতে অনার্স কমপ্লিট করেছে। আচ্ছা। আহ, এখনো মানে অনার্স এটাই কমপ্লিট আপাতত। হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। মানে ইচ্ছে কি আর কি এটা নিয়ে কন্টিনিউ করা, নাকি ওরও মানে কম্পিটিটিভে আসার ইচ্ছে আছে? ওর এখনো অব্দি আমি কম্পিটিটিভ এক্সামসে আসার কোনো ইচ্ছে এখনো বলেনি আমাকে। আচ্ছা, মেবি ও সোশিওলজিতেই ফার্দার পড়াশোনা করবে। খুব ভালো। আহ, আচ্ছা, তোমার স্কুলিং? আমার স্কুলিং ওখানে নিউ কেন্দা কলিয়ারিতে, আমি কেন্দা হাই স্কুল থেকে 2010-এ মাধ্যমিক পাশ করেছি। আচ্ছা। তারপর আমরা প্রপার আসানসোলে চলে আসি। আমার হুম, উচ্চ মাধ্যমিক আমি কমপ্লিট করেছি 2012-এ হুম, হুম। মণিমালা গার্লস থেকে। আচ্ছা, আচ্ছা। এবং হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমার ওখানে টিউশন ভালো সেরকম ছিল না ইত্যাদি, মানে লোকে সায়েন্সের টিউশন হুম, পড়তে হুম, 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 আসানসোল বা রানীগঞ্জেই আসতো। হুম, হুম, তাই আমার বাবা আমাদেরকে সপরিবারে নিয়ে চলে আসেন আসানসোলে। হুম। তো সেখান থেকে আমি আমার এইচএস কমপ্লিট করার পরে। মানে তোমার মেনলি তোমার স্কুলিং এর জন্যই চলে আসে এখানে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর তখন তোমার বোন কোন ক্লাসে পড়ে? তখন আমার বোন 5 থেকে 6-এ উঠেছিল। মানে ওকে তাহলে স্কুল চেঞ্জ করে এখানে নিয়ে আসা হয়? হ্যাঁ, ওর জন্য আচ্ছা। একটু টাফ ছিল, ও হুম, একদমই হুম, ছোট ছিল। হুম, হুম। হ্যাঁ। তো আচ্ছা, বেশ। তারপর তারপরে আমার। কি মানে উনি কি আসানসোল থেকেই কাজ করতেন, নাকি মানে উনি? না, আসানসোল থেকেই যাওয়া আসা করে কাজ করেন উনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, তার আগে মানে ধরো তোমার আমি জিজ্ঞেস করছি মানে তোমাদের তাহলে আদি বাড়ি কোনখানে? আমাদের আদি বাড়ি অ্যাকচুয়ালি পুরুলিয়াতে, মানে আমার জন্ম ও, পুরুলিয়াতে। তুমি তারপরে ঘুরে ফিরে পুরুলিয়াতেই চলে গেছো আবার? হ্যাঁ, মানে এটা একটা খুব বাহ। কাকতালীয় ব্যাপার। মানে যেহেতু হোম ডিস্ট্রিক্ট আমার পশ্চিম বর্ধমান, হ্যাঁ, ওখানে হ্যাঁ। সমস্ত অ্যাড্রেস ওখানকারই। হুম, হুম, হুম। তাই পোস্টিংটা হয়েছে অন্য ডিস্ট্রিক্ট হয়েছে, এবং একদম। কাকতালীয় ভাবে সেটা পুরুলিয়া হয়ে গেছে। আচ্ছা, তো মানে সেটা যোগাযোগ আছে দেশের বাড়ির সাথে? হ্যাঁ, আমরা পুজোর সময় যাই। আর কোথায় এটা? তাছাড়া এটা হচ্ছে আমাদের মানে আমার বাবা বাড়ি করেছে রঘুনাথপুরে, কিন্তু অ্যাকচুয়ালি আদি বাড়ি হচ্ছে চেলিয়ামা ব্লকে বড়াগড়িয়া গ্রামটার নাম। আচ্ছা, 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 বাহ। হুম। বাহ, তাহলে তোমার মানে তুমি কি তাহলে এখন বাড়ি থেকেই করছো, না তুমি তো কাশীপুরেই থাকো, তাই তো? না, আমি কাশীপুরে থাকি। ওখান আচ্ছা, আচ্ছা। থেকে হ্যাঁ, ওখান থেকে বাহ। রঘুনাথপুরটা একটু দূরে। আমি আচ্ছা। কাশীপুরে থেকেই চাকরি করছি। বাহ। তো বেশ, তোমার স্কুল হলো, দেন তারপরে কলেজ লাইফ? কলেজে আমি 2012-এ এইচএস পাশ করি, এবং তখন আমি নার্সিং পড়তে যাই হুম, 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 কলেজ অফ নার্সিং, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, কলকাতাতে। হুম, হুম, হুম। তো আহ, হ্যাঁ, এই সেটা যে আমার। নার্সিং নার্সিং নিয়ে তোমার একটা লেখা, তোমার একটা মানে তোমার সম্পর্কে লেখা অলরেডি ভাইরাল হয়ে গেছে। তুমি আশা করি সেটা হ্যাঁ, দেখেছো। আহ, তো নার্সিং প্রফেশনে আসার হঠাৎ করে ইচ্ছে হলো মানে এটার কারণটা কি? অ্যাকচুয়ালি স্যার আমার অ্যাজ সাচ কোনো এম ছিল না যে আমি এই ফিল্ডেই যাব
আমাকে বড় হয়ে এটাই হতে হবে। মানে আমার স্কুলে পড়াকালীন আমার সেরকম কোনো ফিক্সড কোনো এম ছিল না। মানে ক্লাসে ভালো রেজাল্ট করতে হবে এটুকুই আমার ছিল। বাবা চেয়েছিলেন যে আমি মেডিকেলে যাই, তো এই জন্য মানে মেডিকেলের অ্যাকচুয়ালি যাতে ভালো টিউশন পাই ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ইত্যাদির জন্যই আসানসোলে আসা। তো তারপরে আমার মেডিকেলে যেটা র্যাঙ্ক হয়েছিল সেই সময় সেটা সরকারি কলেজে পাওয়ার জন্য উপযুক্ত ছিল না। মানে আমার 2300 সামথিং এরকম হয়েছিল, তখন এত মেডিকেল কলেজ ছিল না। তো আর প্রাইভেটে ভর্তি হতে পারতাম না। তো আর আমার সে সময় নার্সিং এ ভালো র্যাঙ্ক ছিল, 160 সামথিং ছিল। তো সে সময় নার্সিংটা সরকারি কলেজে পেয়ে যাই, তো আমার মনে হয় যে খানিকটা একই রকম ফিল্ডে হচ্ছে, তাছাড়া একটা জব সিকিউরিটি আছে, মানে নার্সিং থেকে বেরিয়ে সবাই চাকরি পায়। হ্যাঁ, তো আমার মনে হলো যে মেডিকেলের কাছাকাছি হচ্ছে, তো এই কারণে আমার নার্সিং পড়তে যাওয়া। তো আমি নার্সিং এ গ্রাজুয়েশন কমপ্লিট করি 2016-এ। অ্যাকচুয়ালি আমার নার্সিং পড়াকালীন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকেই আমার WBCS এর প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। এবং এটা কি কোনো ওখানে মানে কোনো গ্রুপ আছে, মানে যারা মানে গ্রুপ বলবো না, মানে গ্রুপ স্টাডি করার কোনো স্কোপ থাকে যে মানে তুমি কি সেখান থেকে ছিটকে গেছিলে নাকি আরো অনেকে পার্টনার ছিল আর কি পড়াশোনা করার ব্যাপারে? না, কোনো পার্টনার ছিল না আমার। আমাদের ফোর্থ ইয়ারের যেরকম শুনেছি যে যারা ওই ইয়েতে পড়ে আর কি, মানে কি বলো এটাকে, যারা বেলগাছিয়া থেকে পড়াশোনা করে, মানে ফিশারি মানে অ্যানিমেল অ্যান্ড ফিশারি সায়েন্স যেটা ইউনিভার্সিটি, যেটা সেখানে যেরকম ওদের একটা কালচার আছে যে ফাইনাল ইয়ারে গিয়ে পরে একটা WBCS দেওয়া, একসাথে গ্রুপ স্টাডি করার একটা ভালো এনভায়রনমেন্ট আছে, সেরকম কিছু এখানে ছিল? সেরকম নার্সিং এ এখনো অব্দি তৈরি হয়নি, তবে ধীরে ধীরে মানুষ ইন্টারেস্টেড হচ্ছে, কিন্তু সেগুলো মানে বিচ্ছিন্ন ভাবে, মানে কোনো গ্রুপ নেই। তো আমি বলতে পারি যে আমাদের ফোর্থ ইয়ারের এন্ডে ক্যাম্পাসিং হয়েছিল এবং সবাই মোটামুটি প্রাইভেট নার্সিং হোম নিয়ে নিয়েছিল, আমিও পেয়েছিলাম কয়েক জায়গায়, কিন্তু আমি জয়েন করিনি। আমি সে সময় থেকে WBCS এর প্রিপারেশন শুরু করে দিই। তুমি কি তখন কলকাতাতেই থাকতে নাকি বাড়ি চলে এসেছিলে? না, আমি তখন কলকাতাতে থাকতাম। কলকাতায় আমি মোটামুটি 1.5-2 বছর মেসে কাটিয়েছি কলেজের পরে। তার আগে তো হোস্টেলেই থাকতে? হ্যাঁ, তার আগে আমি মানে একদম মেডিকেল কলেজ প্রিমাইসেসেই আমাদের হোস্টেল ছিল, ওখানেই থাকতাম। আচ্ছা, বাহ। দেন তারপরে তখন ওই যে তুমি গ্রাজুয়েশনের পরে মানে সেই সময়টা যে মেসে থাকতে, তখন কি কোথাও কোচিং টোচিং নিতে? হ্যাঁ, আমি গ্রাজুয়েশনের কোচিং নিয়েছিলাম। আচ্ছা, মানে সেখান থেকে তোমার মানে সেই তার সাথে সেই কোচিং এর সাথে তোমার একদম টিল এন্ড আর কি যোগাযোগ ছিল, নাকি সেটা ইনিশিয়ালি কন্টিনিউ হয়ে তারপরে 1-2 বছর পর আর যোগাযোগ থাকেনি? অ্যাকচুয়ালি আমার সেইভাবে ক্লাসরুম স্টাডিটা কন্টিনিউ করার আমি সুযোগ পাইনি, কারণ আমি 2018-এ চাকরি পেয়ে যাই, মানে প্রথম ওটা আমার সরকারি চাকরি। আমি অ্যাজ এ স্টাফ নার্স আমি সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে জয়েন করি। মানে আমাদের যেরকম হয় আর কি, নার্সেস স্টাফ নার্সের যেরকম প্যানেল বেরোয় স্বাস্থ্য ভবনে গিয়ে ইন্টারভিউ দিতে হয়, সেই প্রসেসে আমারও প্যানেলে নাম আসে এবং সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে জয়েন করি। তারপর আমার ডিরেক্টলি কোচিং এর সাথে কন্ট্যাক্ট ছিল না, কিন্তু টিচারদের সাথে যোগাযোগ ছিল। হ্যাঁ, তো মাঝে মধ্যে ওরা বিভিন্ন হ্যান্ড আউটস ইত্যাদি আমাকে দিতেন, তো এরকম ছিল। আর তারপরে আমি নিজেই পড়াশোনাটা করতাম যতটা পারতাম চাকরির সাথে। আচ্ছা, তো তোমার মানে আমার যদি একদমই ধারণা নেই, মানে এইখানে স্যালারি কিরকম, মানে স্টাফ নার্সের স্যালারি কিরকম এখন? আমি যখন জয়েন করি তখন আমি 25.5 এরকম পেতাম। তারপর এটা বেড়ে বেড়ে এখন অনেকটাই হয়েছে, এখন 37 এর কাছাকাছি হয়েছে। বাহ। আচ্ছা, তো তারপরে ওটা কতদিন কন্টিনিউ হলো তোমার? ওটা আমার কন্টিনিউ হয়েছে, আমি সিউড়িতে 2018টা পুরোটাই কমপ্লিট করি। তারপর আমি লাকিলি মিউচুয়াল একজনকে পেয়ে যাই, দিয়ে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আমি আসানসোল চলে আসি, আমার হোম টাউনে। দিয়ে দিয়ে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে আমি 2009টা পুরোটাই চাকরি করেছি। তো 2019-এ চাকরি করতে করতে আমি 2019-এর প্রিলিমস দিয়েছি, মেন্স দিয়েছি। হ্যাঁ, তারপরে 2018-এর ইন্টারভিউটা দিয়েছি, তখনও আমি ওখানেই চাকরি করতাম। আচ্ছা, তোমার তাহলে প্রথম WBCS দেয়া কখন, মানে কোন বছর? আমি প্রথম WBCS দিয়েছি 2017-এ, মানে কলেজ পাস করে আমি প্রিপারেশন শুরু করি 2017-তে প্রথম। তো সেটার রেজাল্ট কি হয়েছিল? সেটার রেজাল্টটা হয়েছিল স্যার আমার কিছু মানে ভুলভ্রান্তি, মানে কিছু টেকনিকের ভুলভ্রান্তির কারণে আমার প্রিলিমসে আমার হয়নি। মানে ভুলভ্রান্তি বলতে মানে অ্যাকচুয়ালি আমাকে অনেকেই বলেছিলেন যে WBCS এ খুব বেশি কাট অফ যায় না, তো তুই 120-র বেশি অ্যাটেম্প করিস না, 120 হয়ে গেলেই পেন ডাউন করে দিবি। তো 120টা অ্যাটেম্প করে এসেও আমি বাড়ি এসে দেখেছিলাম যে প্রায় 6-7টা ভুল হয়েছে। এবং সে বছর আমরা যদিও কাট অফ জানতে পারিনি, কারণ তখনও অব্দি পিএসসি থেকে কাট অফ দেওয়া শুরু হয়নি। তো এটা সবাই অ্যাজিউম করছিল যে 116 বা 18 এরকম হয়েছে। তো যাই হোক, আমার কয়েক মার্কসের জন্য হয়নি, মানে আমি চাইলে অনেক বেশি অ্যাটেম্প করতে পারতাম,
কিন্তু ওটা আমার একটা ভুল ছিল টেকনিক্যাল, যে আমি 120টার বেশি অ্যাটেম্পটই করি। তুমি যখন 17তে পরীক্ষা দিলে তখন প্রথম বছরই কি তোমার একদম মানে অপশনাল রেডি ছিল, একদম মানে এতে বসার জন্য রেডি ছিলে? আচ্ছা, 17তে তাহলে মানে শুধুমাত্র অপশনাল বাদ দিয়ে সিডি এর জন্য আর কি প্রিপারেশন নিয়েছিলে? না, আমি মানে ফিল আপ করার সময় সবকটাই করেছিলাম। হ্যাঁ, ফিল আপ করার তো সময় সবাই করে, বাট আমি বলছি যে মানে অপশনালে কি টাইম দিতে পেরেছিলে ওই চাকরি করার সাথে সাথে আর কি? না, আমি 17টার সময় চাকরি করতাম। আচ্ছা, 17তে চাকরি করতে না, ঠিক ঠিক। হ্যাঁ, কিন্তু আমি শুরু করেছিলাম, কিন্তু আমি কমপ্লিট করে উঠতে পারিনি। আর মানে তুমি কি অ্যান্থ্রো একদম প্রথম থেকে এটাই ফিক্স ছিল নাকি তুমি চেঞ্জ করেছো? না, আমি কখনো অপশনাল চেঞ্জ করিনি। তো দেন তারপরে তোমার 18তে 18তে আমি প্রিলিমস মেন্স সবকটাই ক্লিয়ার করি। তারপরে কোন গ্রুপে ডাক এলো? আমার ডাক এসেছিল এবি গ্রুপে। আচ্ছা, সেখানে মানে ইন্টারভিউ কেমন হয়েছিল? ইন্টারভিউ ভালো হয়েছিল, তবে আমার সিলেকশনটা সি তে হয়েছে, জয়েন্ট ভিডিওতে। তো আমার যেটা অ্যাজাম্পশন যে হয়তো অপশনালটাতে আমি খুব একটা ভালো পারফর্ম করতে পারিনি। আচ্ছা, মানে 19এ তোমার মেইন ফোকাস ছিল অপশনালি একদম? হ্যাঁ, 19এ আমার অপশনালটা অনেকটাই ভালো হয়েছিল। আরো আমার ইন্টারভিউটা আমার 18তেও ভালো হয়েছিল, তবে 19এরটা আমার মনে হয় আরো ভালো হয়েছিল। আচ্ছা, মানে ইন্টারভিউ এক্সপেরিয়েন্স নিয়ে আমরা পরে আসবো। মানে 19এ তোমার তার মানে প্রেফারেন্স কি ছিল? এটাই ফার্স্ট প্রেফারেন্স ছিল, এক্সিকিউটিভ? হ্যাঁ। আচ্ছা, তো তোমার ধরো এখন মানে জয়েন্ট ভিডিও তুমি যে কাজ করছো, মানে এর সাথে মানে তুমি অলরেডি জানিয়েছো মানে তোমার অফিসে যে তোমার হয়ে গেছে সিলেকশন বলে? না, আমার এখনো পর্যন্ত জানানো হয়নি, আমি জানাবো এই সপ্তাহের মধ্যে জানাবো। তোমাদের বোধহয় মানে বিডিও স্যার ম্যাডামের বোধহয় চেঞ্জেস কিছু একটা ট্রান্সফারের ব্যাপার চলছিল আর কি, ওই জন্য হয়েছে। হ্যাঁ, নতুন বিডিও স্যার কালই জয়েন করেছেন। আচ্ছা, তো হ্যাঁ, বেশ। আচ্ছা, এই দিকটা তোমার মোটামুটি ব্যাকগ্রাউন্ড জানা গেল। এরপরে আমরা প্রিপারেশনের একটু ঢুকি। মানে তোমার ইনিশিয়াল ডেজ, মানে একদম যখন প্রথম শুরু করলে আর কি প্রিপারেশন, তখন মানে সব থেকে মানে ডিফিকাল্ট সাবজেক্ট যদি মনে হয় কোনটা ছিল? মানে সব থেকে মানে ধরো আমাদের থাকে না যে কিছু কিছু জিনিস আমরা কোনোদিনও পড়িনি আগে, যেরকম ধরো পলিটি বা ধরো ইকোনমিক্স, কোনটা বেশি মানে চাপ লেগেছে আর কি প্রথম দিকে একদম? স্যার, আমার এক্স্যাক্টলি এই দুটোই চাপের মনে হয়েছে, কারণ আমি তো মানে একদম বাংলা মিডিয়ামে পড়েছি এবং 11-12 এ সায়েন্স ছিল, তো এই সাবজেক্ট গুলো কখনোই পড়িনি। তোমাদের নার্সিং এ কি মানে ল্যাঙ্গুয়েজ কি ছিল, ইংলিশ না বেঙ্গলি? মানে পড়তে হয়েছে ইংলিশ? মানে অনেকের যেটা সমস্যা থাকে যে এখানে এসে পরে অনেকেই ইংলিশ বই রেফার করে এবং হঠাৎ করে তারা এসে বাংলা মিডিয়াম থেকে এসে একটা অসুবিধার মধ্যে পড়ে যে ভালো বাংলাতে কোনো মানে পড়ার কিছু নেই, বা হয়তো পড়লে পরেও মেন্সে যেহেতু আর কি শুধু ইংলিশে কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেন বুঝতে একটা সমস্যা হতে পারে। তো মানে এই জিনিসটা কখনো ফিল হয়েছে যে মানে ইংলিশে কোনো সমস্যা ছিল সেরকম? না স্যার, আমার এরকম কোনো সমস্যা হয়নি। আমি যদিও বাংলা মিডিয়ামে পড়েছি, কিন্তু আমি ছোটবেলা থেকে টিচার খুব ভালো পেয়েছি। মানে আমাদের কি বলবো, গ্রামের স্কুল হলেও আমাদের টিচাররা মানে চেষ্টা করতেন যে স্টুডেন্টদের ইংলিশের ভীতিটা কাটানোর, এবং হচ্ছে যে স্টুডেন্টরা চাইলেও ইভেন ওরা ইংলিশে কনভারসেশনও করতেন, মানে ভাইভার সময় বা অন্যান্য সময়ও। আর তাছাড়া আমার 4 বছর তো গ্রাজুয়েশন ইংলিশেই পড়েছি, সমস্ত বই ইংলিশেই আমরা প্রেজেন্টেশন দিই, প্র্যাকটিস টিচিং করি, তো এটা করতে করতে ইংলিশ বলা লেখার সেরকম জড়তাটা থাকে না। তো এই জন্য আমার ইয়েতে ডব্লিউবিসিএস এর প্রিপারেশনে কোনো অসুবিধা হয়নি ইংলিশের জন্য। আর তোমার এমনি ম্যাথ রিজনিং এ কখনো কোনো ভয় ছিল? না, আমার অ্যাকচুয়ালি ম্যাথ রিজনিংটা খুব স্ট্রং জায়গা, মানে ডব্লিউবিসিএস এর জন্য অ্যাটলিস্ট। আর এটা এমনি আমার স্কুলের সময়ও আমি ম্যাথে ভালো ছিলাম, একটু এইচএস এ গিয়ে একটু ম্যাথটা খারাপ হয়ে গেছিল, কিন্তু আমি অ্যাকচুয়ালি 2017-এ সিজিএল এরও প্রিপারেশন নিয়েছিলাম সাইড বাই সাইড। মানে যখন আমার 2017 প্রিলিটা হয় না ডব্লিউবিসিএস এ, তখন আমি সিজিএল এর দিকে একটু ফোকাস দিয়েছিলাম। তো সেই সময় আমি ম্যাথ, জিআই, ইংলিশ এগুলোর খুব ভালো করে প্রিপারেশন নিই, তো এটার জন্য আমার ডব্লিউবিসিএস এরটাও অনেকটা তৈরি হয়ে যায়। আচ্ছা, তো আলটিমেটলি কি দিয়েছিলে সিজিএল? হ্যাঁ স্যার, আমি সিজিএল এর টিআর 4 অব্দি গেছিলাম, কিন্তু আমার একটা অসুবিধা হয়েছিল যে আমার টিআর 4 এর টাইপিং টেস্টটা আর 2019 এর যেটা বাংলা ইংলিশ রিটেনটা একই দিনে পড়ে গেছিল। ওহো, ব্যাড লাক। তো এই জন্য আমি আর কি টাইপিংটা করতে পারিনি, যে পোস্টগুলোতে টাইপিং লাগে না সেগুলোর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসেছিলাম, কিন্তু ফাইনালি আমার কয়েক মার্কসের জন্য হয়নি। আচ্ছা, তাহলে ওই একবারই 17তেই দিয়েছিলা, তারপরে দাওনি সিজিএল? না স্যার, না। আচ্ছা, আর ডব্লিউবিসিএস সিজিএল বাদে আর কোনো পরীক্ষা?
আর স্যার আমি 2018 এর মিসলেনিয়াস এর কোয়ালিফাই করেছি, মানে ইন্টারভিউ অব্দি ডাক পেয়েছিলাম, কিন্তু তার আগে আমার গ্রুপ সি এর রেজাল্টটা বেরিয়ে গেছিল বলে আমি ইন্টারভিউ দিতে যাইনি। আচ্ছা, তো তোমার কি গ্রুপ সি তেও আর কি ফার্স্ট প্রেফারেন্স জয়েন্ট বিডিও ছিল, মানে সেটাই পেয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, ওটাতে কত র্যাঙ্ক ছিল? ওটাই 17। বেশ। তাহলে তোমার মোটামুটি আর কি, হ্যাঁ, এবারে যে আমি যেটা বলছিলাম, যে আলোচনাটা করছিলাম, যে ইনিশিয়ালি আর কি যে এই জায়গাগুলোতে সমস্যা একটু হলেও ছিল পলিটি ইকোনমিতে, মানে এই জিনিসটা কিভাবে কাটলো আস্তে আস্তে? স্যার পলিটির ক্ষেত্রে বলবো যে আমার একটাই বই ছিল, সেটা হচ্ছে লক্ষ্মীকান্ত। তো এটাকে আমি বারবার করে পড়েছি, মানে যে জায়গাগুলো বুঝতে, মানে কিছু কিছু চ্যাপ্টার আছে যে আমি কোয়েশ্চেন দেখে বুঝেছি যেগুলো থেকে কোয়েশ্চেন আসবেই, যেমন ফান্ডামেন্টাল রাইটস, এগুলো মানে লাইন বাই লাইন অনেকবার করে পড়েছি যতক্ষণ না বুঝতে পেরেছি। কিছু ডাউট হলে টিচারকে জিজ্ঞেস করেছি, যেহেতু আমি কোচিং এর সঙ্গে যুক্ত ছিলাম। আর তাছাড়া আমি একটা চ্যানেল বলবো, ইউটিউব থেকেও আমি মানে কিছু হেল্প পেয়েছি, এবং সেটা একটু মানে লেটলি ডিসকভার করেছি, কিন্তু চ্যানেলটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে ফিনোলজি লিগাল, আমি ওটা দেখতাম। হ্যাঁ, মানে ওটাতে অ্যাকচুয়ালি ওটা ল স্টুডেন্টদের জন্য চ্যানেল, কিন্তু খুব মানে অ্যানিমেশন বলবো না, মানে গ্রাফিক্স খুব সুন্দর করে বোঝায় আর কি। হ্যাঁ, প্রেজেন্টেশনটা খুব ভালো। হ্যাঁ, তো এই কারণে যে আর্টিকেল গুলো আমার বুঝতে অসুবিধা হতো আমি ওই চ্যানেলটা থেকে বুঝে নিতাম। আর তাছাড়া যেমনি এমসিকিউ প্র্যাকটিস করতাম, এইভাবে ডাউট হলে জিজ্ঞেস করতাম, এরকম করে। ইকোনমিক্স এর ক্ষেত্রে? ইকোনমিক্স এর ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি খুব লাকি, আমি খুব ভালো একজন টিচার পেয়েছিলাম, জয়িতা ম্যাডাম বলে। তো ওনার ক্লাসটা আমি খুব রিলিজিয়াসলি করেছিলাম, এবং উনি মানে পুরোটা তৈরি করে দিয়েছিলেন একদম প্রথম থেকে। আর তাছাড়া বইয়ের সোর্সেস বলতে আমার কাছে রমেশ সিং ছিল, যে রমেশ সিং আমি কভার টু কভার পড়িনি, মানে কিছু কিছু চ্যাপ্টার ছিল যেগুলো ভালো ছিল রমেশ সিং এর, যেরকম এগ্রিকালচার বা ফুড সেফটি বা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের চ্যাপ্টার গুলো, ওইগুলো ভালো ছিল, তো সেগুলো পড়েছি। তাছাড়া মানে যদি কেউ কোচিং না করতে পারে, তো আমি মৃণাল স্যারের ভিডিও দেখেছি, যদিও সবকটা ফলো করিনি, কিন্তু খুব ভালো ভিডিওস গুলো। তো এটা আমি বলবো একটা খুব ইউজফুল সোর্স। আর তাছাড়া এমসিকিউ প্র্যাকটিস করেছি বিভিন্ন জায়গা থেকে। বেশ। তুমি বললে যে তোমার যখন তুমি 18 পরীক্ষা দিচ্ছ তখন তুমি অলরেডি ওয়ার্কিং, তাই তো? না স্যার, আমি 18 মেন্স দিয়ে চাকরিতে জয়েন করেছিলাম। আচ্ছা, 19 একদম পুরোপুরি ওয়ার্কিং? পুরোপুরি ওয়ার্কিং। আচ্ছা, তাহলে তখন টাইম ম্যানেজ করতে কিভাবে, মানে তোমাদের তো শিফটিং ডিউটি আশা করি? হ্যাঁ, একদমই। তাহলে সেক্ষেত্রে অনেকেরই এটা একটা প্রবলেম থাকে যে একটা রুটিন মেনটেন করা খুব চাপ হয়ে যায়, মানে যেহেতু শিফটিং ব্যাপারটা, আর মানে বায়োলজিক্যাল ক্লকের একটা ব্যাপার থাকে যে কখন ঘুমানো কখন পড়া, মানে এই ব্যাপারটা, তো সেটাকে কিভাবে কোপ আপ করলে? অ্যাকচুয়ালি স্যার ওটা একটু সমস্যাই হয়েছে। আমার 2018 এর অ্যাটেম্প পর্যন্ত আমি যা প্রিপারেশন নিয়েছি ওটা খুব ভালো করে নিয়েছিলাম। তো 19 এর আগে তোমার জিএস এর বেসটা মোটামুটি তখন তৈরি হয়ে গেছিল একদম। হ্যাঁ, তো আমি এই জন্য 19 এর পুরো বছরটা আমি শুধু রিভিশনই করেছি, প্র্যাকটিস করেছি। তো এরকম কোনো রুটিন তো মেনটেন করা যায় না, দিনে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা যদি বার করতে পারি। আর তখন এরকম টাইপের মানে রুটিন করতে আর কি, যে সোমবার এত থেকে এত, মঙ্গলবার এত থেকে এত, এরকম করে মানে কোনো রুটিন ফলো করতে এরকম করে? না, ওরকম না, আমি হচ্ছে গোল বেস আমার ইয়ে ছিল, মানে যেরকম আজকে আমি শুধু পার্লামেন্ট পড়বো, বা আজকে আমি শুধু সুলতানি এজ পড়বো, এরকম করে করে আমি এক একটা দিনের ইয়ে করতাম। বা যে জায়গাটা উইক আছে, মানে যেটা একদম ভুলে গেছি আর কি চাকরিতে এসে, তো সেই জায়গাটা বেশি ফোকাস করতাম, এইভাবে করেছিলাম। পড়াশোনা কখন হতো মেইনলি, ভোরে উঠে নাকি রাতে জেগে? আমি একদমই মানে নাইট আউট না, আমার অ্যাকচুয়ালি রুটিনটা খুব ভালো ছিল। আমি যতদিন স্কুলে পড়তাম আমি 10:30টায় ঘুমিয়ে যেতাম, আর সকালবেলা 6টায় উঠতাম। এটা আমার কনস্ট্যান্ট ছিল একদম এইচএস অব্দি, কখনো কোনো পরীক্ষাতে আমি রাত জাগিনি। আচ্ছা আচ্ছা, তো মানে এই জিনিসটা চন্দ্রাও সেম বললো আর কি, তুমিও সেম বললে, মানে মেয়েদের এই জিনিসটা মনে হচ্ছে একটুখানি কমন আর কি। হ্যাঁ, মানে আমি তো এটা ভাবতেই পারি না এমন ব্যাপার। মানে আমার বাড়ির এরকমই সেটআপটা, কিন্তু আমার ওই নার্সিং এর কেরিয়ারে গিয়ে আমার এটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল, কারণ নাইট শিফট করা ইত্যাদি কারণে। আমার মনে আছে আমি প্রিলিমস দিতে গেছিলাম, আমি ওই 3টে নাইট করে যে নাইট অফ ডে অফ থাকে সেটা দিতে গেছিলাম। তারপর আমি মিসলেনিয়াস এর মেন্স দিতে গেছিলাম, ওরকম নাইট অফ এর দিনে কলকাতা গেছিলাম রাতে, মানে সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে, তারপর পরের দিন গিয়ে মিসলেনিয়াস এর মেন্স দিয়েছিলাম। তো এখন তো ওটাতে একটু সমস্যা হয়েছিল, মানে স্লিপ সাইকেলটা যেটা বললেন একটু ডিস্টার্বেড হয়ে যায়। তো তুমি যখন প্রিপারেশন নিতে তখন তোমার মানে ওয়ার্ক প্লেসে জানতো সবাই যে তুমি এটা এই চাকরি মানে প্রিপারেশন নিচ্ছ বলে?
আমি সিউডিতে গিয়ে কাউকে জানাইনি, মানে সিউডিতে গিয়ে আমি যে আমি WBCS এর মেন্স দিয়ে গেছি ওখানে, এটা কেউ জানতো না, শুধু আমার রুমমেট জানতো। আর আসানসোলে আসার পরে মোটামুটি সবাই জেনে গেছিল। তো এটাতে ওয়ার্ডে অনেকে জিজ্ঞেস করতো যে কিরে তোর ইন্টারভিউ কবে, বা মেন্স এর রেজাল্ট বেরোলো কখন, বেরোলো কিনা, মানে এটা অনেকে খোঁজ খবর নিতেন, ডক্টররাও জিজ্ঞেস করতেন। খোঁজ খবর নেওয়াটা ভালো জিনিস, বাট মানে অন্যরকম কিছু আর কি, যে পেছনে লাগা বা এরকম কিছু? না, এরকম আমি কখনো ফিল করিনি। আমি খুব লাকি যে আমি খুব ভালো কো-ওয়ার্কার পেয়েছি, খুব ভালো সিস্টার ইনচার্জ পেয়েছি, মানে প্রত্যেকে কোঅপারেট করেছেন। আমি 2018 এর ইন্টারভিউর আগে ছুটি চেয়েছি, ছুটি পেয়েছি, তো এরকম কোনো সমস্যা হয়নি আমার। এনকারেজই করেছেন সবাই, মানে এবং জিজ্ঞেস করতেন যে কবে রেজাল্ট বেরোবে বা এটা কেমন হলো, ইন্টারভিউ কেমন হলো দিদি, সবাই জিজ্ঞেস করতো। তো মানে অ্যাকচুয়ালি তখন আমি যখন পেডিয়াট্রিকে কাজ করতাম তখন সবাই জানতো, মানে ইভেন হাউসকিপিং স্টাফ সবাই জিজ্ঞেস বলতো দিদি আপনি তো আর কদিন পরেই চলে যাবেন। তো মানে না, তো তারা জেনেছে, এখন জানানো হয়েছে, সুযোগ হয়েছে জানানোর? হ্যাঁ জানেন। আচ্ছা আচ্ছা, বাহ। ফেসবুকে দৌলতে সবাই জেনে গেছে। হ্যাঁ, এখন তো তোমার লেখা এখন মানে মোটামুটি সবাই আর কি পড়ছে। আমি এখন আরেকবার দেখলাম এই মাত্র, এই জাস্ট কিছুক্ষণ আগেই আর কি। বেশ। তো এটা তোমার হচ্ছে যে 2019-এর যখন তুমি প্রিপারেশন মানে শুরু করলে আর কি, তখন অলরেডি তুমি বললে জিএস বেস তোমার রেডি ছিল, তাই তো? অপশনালের ক্ষেত্রে মানে তুমি বললে যে এই আগের বছর যে ল্যাকিংটা ছিল সেটা কিছুটা হলো ওভারকাম করেছো এই 2019-এ গিয়ে। তো তুমি কি মানে অপশনালের ক্ষেত্রে তুমি বললে যে অলরেডি ম্যাডামের কাছে বললে, না তুমি তো ইকোনমিক্স বললে, ওটা মানে অ্যানথ্রোপোলজি কারোর কাছে পড়েছিলে? অ্যানথ্রোপোলজি আমাকে কোচিং এর স্যারই ক্লাস নিতেন, নন্দী স্যার, উনি কনসেপ্ট গুলো ক্লিয়ার করতেন, কিন্তু আমি সেইভাবে নোট কারোর বানানো পড়িনি। আমি নিজে মানে আমার রিসোর্স খুব মানে সীমিত ছিল, আমি সেগুলোকেই বারবার পড়েছি, কারণ আমার বেশি বই এক্সপ্লোর করার মতন সময় ছিল না হাতে। তো আমি দুটো সোর্সই মেনলি ফলো করেছি। একটা হচ্ছে ব্রেন ট্রি ম্যাটেরিয়ালস, যেটা আমি লিখেছি ফেসবুকে, তো ওটা আমি 2018 এর আগে শুধু ব্রেন ট্রি পড়েছিলাম, এবং সেটা একটা খুব ভাস্ট জিনিস, তো ওটা কভার করতে পারিনি বলে আমার 2018 এর যাই হোক আধা খাপ ছাড়া একটা প্রিপারেশন নিয়ে আমি দিতে গেছিলাম। আর 2019 অ্যাটেম্পটের আগে আমি ডক্টর বিবেক ভাসমের যে বইটা অ্যানথ্রোপোলজি সিম্পলিফাইড, ওইটা কিনেছিলাম। তো ওই বইটাতে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে লেখা আছে। ইংলিশে, হ্যাঁ স্যার, কোয়েশ্চেন আনসার ফরম্যাটে ছিল। ওই বইটাকে আমি বেসিক বই ধরেছিলাম, আর ব্রেন ট্রি থেকে জিনিসগুলোকে আমি অ্যাড করেছিলাম কিছু। আচ্ছা, আমরা এবার একটুখানি সাবজেক্টের দিকে আসি। ধরো তোমার পলিটি ইকোনমিক ক্ষেত্রে কিছুটা জানলাম, তোমার মানে তুমি এমসিকিউ এর মার্কস মোটামুটি একটা বুঝতে পেরেছিলে কিরকম এসছে? আমি স্যার 2019 এরটা কাউন্ট করিনি, অ্যাকচুয়ালি 2018 এরটা আমি কাউন্ট করে খুব আপসেট হয়ে গেছিলাম যখন আমার হয়নি এবি গ্রুপে। তো এই কারণে আমি কিছুটা ফ্রাস্ট্রেশন থেকে আমি 2019 এরটা কাউন্টই করিনি, কারণ কাউন্ট করলে আমার মনে হচ্ছিল অনেক আনডিউ এক্সপেকটেশন তৈরি হবে, তো যদি না হয় তখন খুব হতাশ হয়ে পড়বো আবার। তো 2018 এ যেমন আমার 510 এরকম ছিল। আচ্ছা, এবারে তার থেকে বেড়েছে? না, আমার 2019 এর জিএসটা একটু টাফ লেগেছিল, মনে হচ্ছিল একটু স্ট্যান্ডার্ড এসেছে, তো 510-20 না হলে আমার একটু কমই হবে, আশা করছি 480 এরকম তো হবে কাছাকাছি। আর অপশনালে কি রকম এক্সপেকটেশন ছিল? অপশনালে স্যার আমি চেষ্টা করেছি পুরো পেপারটাই অ্যাটেম্প করার, মানে 400 নম্বরই লিখে আসার। তো আমি অ্যাকচুয়ালি নাম্বারটা তো বোঝা সম্ভব নয়, এটা এমসিকিউর মতন, আশা করছি 250-এর বেশি পেয়েছি, 300 কাছাকাছি। আর বাংলা ইংলিশে? বাংলা ইংলিশে আমি অ্যাজিউম করতে পারছি না, কিন্তু আমি লিখে এসেছি ভালো, মানে বাংলা ইংলিশে মোটামুটি ভালো লিখি, তো এটা আমি বলতে পারছি না। বাংলা ইংলিশ বা অপশনাল, এটা কি মানে রেগুলারই থাকতো রুটিনে? না, মানে এতটা টাইম পাইনি কখনো। বাংলা ইংলিশ যখন আমি কোচিং করতাম বা যখন সিজিএল এর প্রিপারেশন নিচ্ছিলাম, তখন ইংলিশের রাইটিংটা আমি খুব রেগুলার প্র্যাকটিস করেছি ডেসক্রিপটিভ টিয়ার 3 এর জন্য। হ্যাঁ, তখন আমি ইংলিশে একজন টিউটর নিয়েছিলাম, মেহমুদ স্যার বলে, শিয়ালদাতে। তো সেই মেহমুদ স্যারের কাছে আমি ইংলিশ লিখতাম, চেক করাতে যেতাম। আর বাংলাটা আমি রেগুলার করতাম না, হয়তো কোনো সপ্তাহে একটা লেখা লিখলাম, হয়তো 2 সপ্তাহ পরে আরেকটা লেখা লিখলাম, এরকম ভাবে করতাম, কিন্তু লেখার চেষ্টা করতাম এবং টিচারকে চেক করাতাম বা বন্ধুদের পড়ে শোনাতাম। আচ্ছা, আর তোমার অপশনালের ক্ষেত্রে মানে অপশনাল চলতো?
না, অপশন হলো রেগুলার আমি করবার পাইনি, চেষ্টা করতাম প্রতিদিন হয়তো একটা কোয়েশ্চেন করবার, একটা কি দুটো কোয়েশ্চেন করবার, কিন্তু তাও রেগুলার হয়নি, মানে স্পেশালি চাকরিটা জয়েন করার পরে। কিন্তু চেষ্টা করেছি যে মানে অপশনালটার উপরে জোর দেওয়ার, যেহেতু 18 প্রিপারেশনটা ভালো করে আমাদের প্রিলিমস এর ধরো যে মানে ইংলিশ তুমি তো বললে যে ওটা অলরেডি তুমি যেহেতু সিজিএল প্রিপারেশন নিচ্ছিলে ওখান থেকে অনেকটাই হয়ে গেছে, আর পলিটি ইকোনমির ক্ষেত্রে তোমার মানে এমসিকিউ প্র্যাকটিস কোথা থেকে করতে জেনারেলি? আমি এমসিকিউ অনেকগুলো সোর্সেস থেকেই করতাম, যেমন যখন আমি সিজিএল এর টিয়ার 1 এর প্রিপারেশন নিছিলাম তখন কিরণের বইগুলো তো কিনেছিলাম, সেগুলো থেকে করতামই। তাছাড়া আমি দিশা অবজেক্টিভ প্ল্যানেট সার্চ করে ওখান থেকে পিডিএফ ডাউনলোড করেছিলাম, সেখানে মানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে এমসিকিউ দেওয়া থাকতো, ওগুলো করেছিলাম। আরিহান 14,000 ছিল, ওটাতে যে আনসার গুলো মনে হতো ভুল দেওয়া আছে বা ডাউট আছে সেগুলো টিচারকে দিয়ে আমি সলভ করিয়ে নিতাম। তো এগুলোই আমার সোর্সেস ছিল। আচ্ছা, আর হিস্ট্রি জিওগ্রাফি? হিস্ট্রি জিওগ্রাফি আমি হিস্ট্রির বেসিক বই বলতে পুনাম দালালি পড়েছি, আর যেটা মডার্নটা পড়েছি রাজীব আহির, যেটা স্পেকট্রামের বইটা। আর তারও আগে আমি যখন একদম প্রিপারেশন স্টার্ট করি, মানে কিছু জানতাম না রিসোর্স সম্পর্কে, আমার মায়ের স্কুলের একটা বই ছিল অতুল চন্দ্র রায়ের, একটা মোটা বই, ওটা আমি পড়েছিলাম। হ্যাঁ, ওটা পড়েছিলাম, ওটা বেশ ভালো লেগেছিল পড়তে, কিন্তু তারপরে ওটা একবারই মানে একটা ওয়ান টাইম রিড। আর জিওগ্রাফির ক্ষেত্রে? জিওগ্রাফির ক্ষেত্রেও আমি অনেকটাই আমার টিচারের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, তো মানে রাজ জানা স্যারের কাছে আমি বেশিরভাগ পড়াশোনাটা করেছি। তো তাছাড়া আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা ভালো করার জন্য আমি কার্তিক চন্দ্র মন্ডলের বইটা কিনেছিলাম, তো সেই বইটাও খুব ভালো, ওটার থেকেও কিছু পোর্শন পড়েছি। তো এটাই আমার মেন সোর্সেস ছিল। আর বাকি এমসিকিউর অ্যান্সার থেকে যে এক্সপ্লেনেশন থেকে যে ইনফরমেশন গুলো পেতাম ওগুলো নোট করে নিতাম। আর খুল্লার আমি কিনেছিলাম, কিন্তু খুল্লার আমার পড়া হয়নি, মানে আমি মানে হয়তো একটা চ্যাপ্টার পড়েই তারপরে ইন্টারেস্ট লুজ করে ফেলেছিলাম। আচ্ছা, তোমার মানে সায়েন্স টেকের ক্ষেত্রে? সায়েন্স টেকটা আমার খুব বেশি জোর দিইনি, মানে আমি আমার 9-10 এর যা নলেজ ছিল ওটার উপরে বেস করে দিতে যেতাম, আমি সেভাবে কখনো পড়ে যেতাম না। তো সায়েন্স টেকে তুমি নিজে বায়ো ব্যাকগ্রাউন্ড ছিল বলে মোটামুটি বায়ো আর এনভায়রনমেন্টটা ওখানে কিছুটা হয়ে গেছে। আর এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমি বলবো আমি সেভাবে কোনো বই পড়িনি, যদিও শঙ্কর আইএস ছিল আমার কাছে, কিন্তু মনে হয়েছিল পুরো বইটা পড়লে অনেকটা সময় নষ্ট হবে। আমি যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে দেখতাম যেগুলো বেশি আসে সেই ধরনের জিনিসগুলো আমি ইন্টারনেটে সার্চ করতাম। যেমন আমি পরীক্ষার আগে আনএকাডেমির একটা সার্চ করেছিলাম, যতগুলো সামিট আছে যেরকম কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, এই ইত্যাদি সামিট ইত্যাদি, এগুলো সার্চ করে কোনটা কি বিষয় ওটা একটা জায়গায় লিখে নিয়েছিলাম। তারপর বিভিন্ন বায়োমেডিক্যাল ওয়েস্ট বা ইয়ে থেকে এই জিনিসটা থেকে কোন কোন কেমিক্যাল বেরোতে পারে ইত্যাদি একটা জায়গায় লিখে নিলাম। বা সায়েন্স টেকের ক্ষেত্রেও কি কি ধরনের মিসাইল আছে একবারে সার্চ করে লিখে নিলাম ভারতের। হ্যাঁ, মানে এরকম করে করে মানে কোয়েশ্চেন দেখে আর কি একটা সিলেবাস মানে তৈরি করে দেন তারপরে সেটাকে কমপ্লিট করা আর কি, মানে রাদার একটা পুরো ফুল বই আর কি পরপর পড়ে যাওয়ার থেকে। ভালো স্ট্র্যাটেজি এটা। আচ্ছা, এটা তোমার গেল মোটামুটি। এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা ভয়ের জায়গা প্রত্যেকেরই, সেটার কি মানে রেগুলার বেসিসে ফলো করতে নাকি মান্থলি কম্পাইলেশন কোনো? না স্যার, মান্থলি কম্পাইলেশনই আমি করতাম, রেগুলার আমি ফলো করতাম না। মানে আমি যখন চাকরি করতাম না তখনও মানে রেগুলার আমি কারেন্ট অ্যাফেয়ার্স করিনি কখনো। আমি এমনিতেও কোচিং থেকে হ্যান্ড আউটস কিছু দিত, কিন্তু তাছাড়া আমি একটা ম্যাগাজিন সে সময় কিনতাম, ওটা বন্ধ হয়ে গেছে, মানে ওটা এখন আর পাওয়া যায় না। ডায়মন্ড নাম ছিল ওই ম্যাগাজিনটার। তো হ্যাঁ, তো ওটা খুব ভালো লাগতো আমার। কিন্তু তাছাড়াও আমি ইয়ে থেকে স্টাডি আইকিউ থেকে আমি মান্থলি একটা যে ভিডিও গুলো হয়, কিন্তু তার মধ্যে হয়তো সবকটাই ইম্পর্টেন্ট থাকতো না, হয়তো যদি 400টা কোয়েশ্চেন থাকতো, ডব্লিউবিসিএস এর সাথে রেলিভেন্ট হয়তো 150টা থাকতো, আমি সেই কটাই নোট করতাম। মানে এই যে রিলিভেন্সি ব্যাপারটা, এটা কতদিন প্রিপারেশন নেওয়ার পর এই জিনিসটা এলো আর কি? আমি এটা বুঝতে পেরেছিলাম মোটামুটি 2-3 মাস পরে, কারণ এই ধরনের যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর কম্পাইলেশন হয় এগুলো এমন অনেক ইনফরমেশন থাকে। অনেকে এখনো অব্দি দেখি যে অনেকে ওই নোট তৈরি করছে কারেন্ট অ্যাফেয়ার্স এর বা জিকে এর আর কি, সব রাজ্যের রাজ্যপালের নাম মুখস্থ করে যাচ্ছে।
মানে WBCS এর ইতিহাসে কতবার এসছে আমার সন্দেহ আছে, আর যদিও বা এসে থাকে সেটা নিশ্চয়ই কোনো কারণ একটা ছিল যার জন্যই এসছে আর কি। হ্যাঁ, তো তাছাড়া এরকম করে আর কি জাস্ট মানে এমনি পড়ে যাওয়ার কোনো মানে হয় না এইভাবে। না, তারপরে সব ব্যাংকের এমডি সিইও কোথায় কি চেঞ্জ কার কোন হলো, ট্যাগলাইন, হ্যাঁ এরকম দেখি প্রচুর এরকম এই টাইপের জিনিসগুলো চোখে আসে। হ্যাঁ এগুলো আদৌ প্রয়োজন হয় না। তো যেগুলো মান্থলি কম্পাইলেশন ভিডিও গুলোতে থাকে, কারণ ওরা ব্যাংক, সিজিএল, রেলওয়ে সমস্ত কিছুর কথা মাথায় রেখে ক্যাটার করছে, ওটাতে থাকবে, বাট ওই ব্যাপারটাই আর কি, কতটা আমি তুলবো সেখান থেকে সেই WBCS এর জন্য আমাদেরকে একটু ফিল্টার করে নিতে হবে ওটাকে। তো আমি এভাবেই করতাম একদমই। আর ইভেন আরেকটা ব্যাপার আমি এখন খুব দেখি যে মানে অনেকেই আছে যারা প্রত্যেকটা কোয়েশ্চেন করবো এরকম একটা মেন্টালিটি নিয়ে পরে পড়াশোনা করছে। মানে এখানে একটা এমন জায়গা হয়ে গেছে যে মানে সবকিছুই করতে হবে এরকম ব্যাপারটা না, কোথায় আমাকে কম মানে টাইম ইনভেস্ট করে আমি বেশি নাম্বার তুলবো। আমার হয়তো 6 বছর মেন্সের মধ্যে হয়তো 2 বছর দুটো কোয়েশ্চেন কোনো একটা কারেন্সি থেকে এসছে, ঠিক আছে, অনেকে কিন্তু এটা মানে মুখস্থ করেই চলেছে কারেন্সি প্রত্যেক বছর, ঠিক আছে, একটা আসতেও পারে নাও আসতে পারে, যে একটা কোয়েশ্চেন হয়তো এলো, ঠিক আছে। তো এই জায়গাগুলো মানে অনেকেই কিন্তু আর ভাবে না যে আমার আলটিমেটলি কতটা আমি পরিশ্রম করছি একটা কোয়েশ্চেন করার জন্য। একদমই তাই। জেনারেল জিকের ক্ষেত্রে এই জিনিসটা মানে ট্র্যাডিশনাল জিকের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেকেই ফেস করে। আমি যেরকম সত্যি কথা বলতে আমার হোল লাইফ প্রিপারেশন আমি কোনোদিনও ট্র্যাডিশনাল জিকে করিনি। আমি জানতাম আমি জীবনে মুখস্থ করতে পারবো না, এই কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, পার্লামেন্ট, জীবনে মুখস্থ হবে না। আর তাতে যাই আসুক আমি ছেড়ে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ এটার পিছনে টাইম দেওয়া মানেই হচ্ছে যে প্রচুর মেমোরি আমার ওখানে অকুপাই করবে একদমই। আচ্ছা বেশ, এইটার মোটামুটি আমাদের একটা ধারণা হলো। এরপরে হচ্ছে যে আমাদের কি মেন্সে কোনো টপিক বাদ গেল মোটামুটি সব? হ্যাঁ, ম্যাথ রিজনিং। ম্যাথ রিজনিং স্যার আমি তো বলেছি যখন সিজিএল এর প্রিপারেশন নিতাম আমি কিছু ইউটিউব চ্যানেল থেকে খুব ভালো করে ম্যাথটা তৈরি করেছিলাম। তখন আমার পছন্দের মানে চ্যানেল ছিল E1 বলে একটা, তাছাড়া এই গগন প্রতাপ স্যার, অভিনয় ম্যাথস, এগুলো ভালো, এগুলো থেকে আমি ইয়ে করতাম। এবং ম্যাথের আমার বেসটা ভালো ছিল বলে ওটা আমার 2019 এ জিএস এর ল্যাকুনাটাকে অনেকটা কভার করে দিয়েছে। মানে আমি জিএস এর হঠাৎ করে একটা কঠিন প্রশ্ন দেখে আমি একটু ঘাবড়ে গেছিলাম, তো এই জন্য ম্যাথ পেপারটা আমি খুব ভালো করে দেওয়ার চেষ্টা করেছিলাম। মোটামুটি ম্যাথে কিরকম টার্গেট রাখতে 200-তে? আমার স্যার 2018 এ আমি করে এসেছিলাম 150 মতো, আর 2019 এ আমি 190 মতো করে এসেছিলাম। বাহ, অনেকটা বাড়িয়েছো। হ্যাঁ, বাহ, বেশ। মোটামুটি তোমার ম্যাথ রিজনিং হলো, বই কি ফলো করতে কোনো, নাকি জাস্ট ওরকমই মানে প্র্যাকটিস সেট? আমি স্যার ম্যাথটা ভালো করার জন্য শুরুতে রাকেশ শর্মা এগুলো কিনেছিলাম, কিন্তু ওগুলো পুরোটা আমার কমপ্লিট করা হয়নি। আচ্ছা। RS আগরওয়াল ছিল আমার কাছে, তারপর ফাস্ট ট্র্যাক ছিল আরিহান্তের। RS আগরওয়াল ফাস্ট ট্র্যাকটা আমি করেছি, আরিহান্তটা আমি, RS আগরওয়ালটা আমি বলবো আমি 4th ইয়ারে কিনেছিলাম, মানে যখন আমি WBCS দেবো ঠিক করেছিলাম, কিন্তু জানতাম না যে WBCS এর সিলেবাস কি বা কিছু। আমি ভেবেছিলাম এত কঠিন এক্সাম, ম্যাথ তো নিশ্চয়ই আসবে, তো আমি প্রথম যে বইটা কিনেছিলাম সেটা হচ্ছে RS আগরওয়ালের ম্যাথ, তো আমি সেটা মাঝে মাঝে করতাম তখন। জেনারেলি মানে অনেকেই কেনে যেটা, সেটা হচ্ছে যে ওই টাটা ম্যাগ্রো হিলের সে একটা মোটা বই আছে না, জিএস এর সব পেপারে মানে সব সাবজেক্ট একসাথে, এইরকম সেই মানে মোটামুটি মাথার বালিশ হয়ে যাবে সেরকম টাইপের একটা বই। ওটা মানে ম্যাক্সিমামই আর কি সিভিল সার্ভিসে এসে ওই বইটাকে কেনে এবং তারপরে ভয় পেতে শুরু করে আর কি, যে কত বড় সিলেবাস, কত কিছু পড়তে হচ্ছে। আচ্ছা বেশ, এরপরে আমাদের অ্যান্থ্রো নিয়ে আলোচনা মোটামুটি হলো। প্রিলিমস এর ক্ষেত্রে লাস্ট ইয়ারের যে মানে কাট অফ গেছে, ঠিক আছে, তারপরে এই ইয়ারের প্রেডিকশন কি তোমার মতে? আমি স্যার 2020 যে কাট অফটা দেখেছি সেটাতে আমার মনে হয়েছে যে আমি যেটা স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছিলাম 2017 এ, ওই স্ট্র্যাটেজিটাই ঠিক। মানে আমি 2017 এ প্রিলিমস দিয়ে বুঝেছিলাম যে আমি যতই কম অ্যাটেম্প করে আসি, বাড়ি এসে দেখবো যে 5-6টা কোশ্চেন তো ভুল করেইছি বা বিএসসির সাথে মেলেনি। হ্যাঁ, তো আমি যতই মানে কনফিডেন্ট থাকি, তো এই জন্য আমি চেষ্টা করতাম 150-60 এরকম অ্যাটেম্প রাখার। মানে কিছু আমার লজিক্যাল গেসের উপরে ভিত্তি করে আমি ই করতাম। এবং আমার এটা জানি না, এটা সবার ক্ষেত্রে ভ্যারি করে, অনেকে লজিক্যাল গেসিং করতে গিয়ে ভুল করে আসে, কিন্তু আমার ক্ষেত্রে এটা মানে কাজে দেয়। মানে প্রত্যেকের তো টাইপটা আলাদা হয়, তো সেক্ষেত্রে আমি 150 এরকম চেষ্টা করে আসতাম। এবং এই জন্য আমার 2018-19 দুটোতেই 140-র কাছাকাছি ছিল প্রিলিমস এর মার্কস। তো এই জন্য আমার ওই 17 এর অ্যাটেম্পটার পরে আর প্রিলিমস এর কাট অফ নিয়ে ভাবতে হয়নি। আচ্ছা,
এই সূত্রে আমি একটা আমার এক্সপিরিয়েন্স বলি, মানে 2010-এ প্রথম আমি যে বছর WBCS দিই, সেই বছর মানে সেই একটা বছর আমার লস হয়েছিল একমাত্র একজন মহানুভব ছিলেন আর কি। তো একসাথেই পড়তাম কোচিং এ। তো এবারে যেদিনকে পরীক্ষা হলো, জাস্ট প্রথম দিচ্ছি, মানে আমার সেই বছর মোটামুটি 4-5 মাসের প্রিপারেশনে পরীক্ষা দিতে বসেছি আর কি। আগস্ট থেকে প্রিপারেশন স্টার্ট করেছি, আর জানুয়ারিতে পরীক্ষা ছিল। তো মোটামুটি আর কি আমার একটা সেফ স্কোরের গল্প থাকে আর কি ওই চত্বরে। তো সেইখান থেকে আর কি মোটামুটি এসে দেখলাম যে সেফ স্কোর পেরিয়ে যাচ্ছে নিঃসন্দেহে, মানে 110-এর উপরেই আছে, বাট প্রায় 25টার মতো ভুল আছে, মানে ভুল হচ্ছে, তারপরেও কিন্তু 110 পেরিয়ে যাচ্ছে। এবারে তার সাথে হঠাৎ করে মানে আলোচনা করতে করতে সে বলল যে তুই জানিস না এরকম যে এখানে একটা এরকম মানে গোপন একটা নিয়ম আছে আর কি। কি নিয়ম না, মানে মোর দেন 10% যদি ভুল হয় তাহলে সে খাতা চেক হয় না। তার মানে হচ্ছে 20-র বেশি যদি কারোর ভুল হয়ে যায় তাহলে সে খাতা চেক হবে না। সেই যে বলে দিল, ঠিক আছে, তারপরে মোটামুটি মানে হেনকে উনি যাকে আমি জিজ্ঞেস করতে বাকি রেখেছি যে এরকম কি কোনো নিয়ম আছে, কেউ বলছে জানি না, থাকতেও পারে, কেউ বলছে না না এরকম কিছু নেই, মানে অনেকের অনেক রকম মতামত আর কি। তো তার ফলে কি হলো আলটিমেটলি না, সেই বছর যে মেন্সের প্রিপারেশন হয়তো সেই বছরই মোটামুটি একটা জায়গায় আসতে পারতো, সেটা পুরোপুরি চলে গেল আর কি। মানে যেহেতু আর কি একটা ডাউট চলে এলো মনের মধ্যে যে আদৌ হবে কিনা। আর তখন হচ্ছে যে মানে তখন মেন্সের প্রিপারেশন মানে শুধুমাত্রই মেন্সের প্রিপারেশন, কারণ ডেসক্রিপটিভ, অন্য কোনো পরীক্ষার সাথে কিছু ম্যাচ করছে না, একদমই ডেডিকেটেডলি আর কি মেন্সের প্রিপারেশন নিতে হবে। তো খুব স্বাভাবিক যে সেই মানে ক্লাস শুরু টুরু সবই হলো, কিন্তু সেই মন আর বসছে না আর কি যে পলিটি ইকোনমি ডেসক্রিপটিভ পড়াতে। তো ফাইনালি আর কি দেখলাম যে না, হয়েছে আর কি। তো হয়ে মানে নিজেরটা হওয়ার পর আমি প্রমাণ করলাম যে না, এরকম কোনো নিয়ম নেই আর কি নিজেকে দিয়ে। ঠিক আছে, তো এরকম টাইপের কিছু কিছু মিথ থেকে যায় আর কি ঘোরে এগুলো। হ্যাঁ, আর তারপরেও ইভেন আমার পরেও আমি তারপরে চাকরি পাওয়ার পরও এরকম অনেকে হয়তো ইনবক্সে জিজ্ঞেস করছে এরকম কোনো নিয়ম আছে, মানে 6-7 বছর পরে আমি দেখলাম যে তাহলে এখনো অব্দি ওই মিথ ঘুরছে আর কি। আমার তো মানে সেফ স্কোরের ব্যাপারটাই এখন একটা মিথ হয়ে গেছে 2020-র পরে, যে 110 হচ্ছে সেফ স্কোর বা 115 হচ্ছে সেফ স্কোর, এটাও একটা মিথ হয়ে গেছে এখন। একদমই, মানে এই যে কাট অফটা আগেরবার গেল, এটার পরে মানে খুব স্বাভাবিক যে এই বছর মনে একটা বলতে গেলে অস্থিরতা কাজ করছে সবাইকার মনের মধ্যে যে কি হতে চলেছে আজকে। মানে অনেকটাই কাট অফ ডিপেন্ড করে হচ্ছে কতজনকে পাস করানো হচ্ছে। একটা সময় হচ্ছিল কিনা 18 অব্দি কন্টিনিউ আমরা দেখছিলাম, 19 অব্দি যে বাড়ছিল, মানে ক্যান্ডিডেট বাড়াচ্ছিল, আর 20-তে দুম করে সেখান থেকে একদম কমিয়ে দিল। এটা তো একটা অবশ্যই ফ্যাক্টর যে তার জন্য অনেকটাই বেড়েছে। আর তার সাথে কোয়েশ্চেন সোজা হওয়া বা ক্যান্ডিডেটদের পারফরমেন্স ভালো হওয়া, এই তিনটে মেন ফ্যাক্টর আর কি। তো খুব স্বাভাবিক যে ওই জন্য কাট অফটা হিউজলি মানে বেড়ে গেছে একদম। তো মানে এই বছর তোমার এক্সপেকটেশন কি আর কি, মানে কত মোটামুটি কাট অফ উঠতে পারে? সেম থাকবে, কমবে, বাড়বে? জাস্ট এমনি আর কি, কিছুই বলা যাচ্ছে না। মানে প্রিলিমসে কতজনকে পাস করাবে এটাই অনেকটা এটার উপরেই মানে মেইনলি ডিপেন্ড করছে। হ্যাঁ, মানে যেটা যদি এই বছরের মতোই 4000 সামথিং কে পাস করায় তাহলে ওরকমই হবে, 130 হয়তো হতে পারে, কারণ স্টুডেন্টরা সবাই কনসিয়াস হয়ে গেছে যে বেশি বেশি সবাই এবারে ফুল ফ্লেজড একদম খেলবে পুরো। হ্যাঁ, মানে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আলটিমেটলি কতটা গেস ওয়ার্ক কার কত লাগছে, মানে একদম ইনিশিয়ালি শুরু করলে একটুখানি প্রবলেম হয়, মানে তখন হয়তো গেস করলে পরে ভুল হওয়ার চান্স আছে। আর যত পাকা খেলোয়াড় হবে তত আস্তে আস্তে গেস ওয়ার্ক গুলো লাগতে শুরু করবে আর কি, এটাই ব্যাপার। আমার মনে হয় যে 3টের মধ্যে একটা হলেও যাওয়া যেতে পারে, বাট একদম 4টের মধ্যে একটাও জানি না, সেগুলো না, সেটা করা উচিত নয়। ওয়াইল্ড গেসটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, মানে 100 মানে 200 করবো এই অ্যাটেম্পটা না নেওয়াই ভালো আর কি। আর মানে আস্তে আস্তে আর কি ওই এক্সাম হলে ঢুকে পড়ে আর কি মানে সিনারিও বোঝার চেষ্টা করতে হবে, ইউপিএসসির মতন কোনো উপায় নেই, কারণ ওখানেও ব্যাপারটা হয়ে যায় যে কাট অফটা কত হবে মানে সেটা অনেকেই জাজ করতে পারে না এক্সাম হলে বসে। আচ্ছা, এখানে জিজ্ঞেস করতে বললাম, তোমার কি মানে ইউপিএসসির কোনো মানে দেওয়ার ইচ্ছে বা দিয়েছো এখনো অব্দি এরকম? আমি 2020-তে দেবো বলে আমি শুরু করেছিলাম প্রিপারেশন, কিন্তু মাঝখানে আর কি ওটা ডিসকন্টিনিউ হয়ে যায়, মানে নিজেরই লেথার্জির কারণে হোক বা চাকরি হয়ে গেল বলে। হ্যাঁ, মানে ও 2018-এর রেজাল্টটা বেরোনো অবশ্য তার আগে থেকে আমি পড়াশোনা বন্ধ করে দিয়েছিলাম। আমার
ঠিক একটু মানে ছিলাম, এটা কি মানে ইউপিএসসি এর জন্য কি আলাদা করে কোথাও কোচিং নিচ্ছিলে নাকি নিজেই না না, পড়ছিলে? একদমই অনলাইন সোর্সেস থেকে বিভিন্ন টপার্স আচ্ছা। এর ভিডিও হুম হুম ইত্যাদি হুম দেখে আমি শুরু করেছিলাম। আমি জাস্ট 1-2 মাসই পড়েছিলাম, তারপরে আর সেটা কন্টিনিউ করিনি। হুম হুম তো হুম এইটুকুই আমার আমার ইচ্ছে আছে, কিন্তু এখনো আমি সেভাবে ফুল ফ্লেজেডলি লাগতে পারিনি, কারণ এই যে এখন যে চাকরিটা সেটাও যথেষ্ট মানে টাইম টাইম, চলে যায় একদম আমার একদম সারাদিন। নিঃসন্দেহে। টাইম একটা বড় ফ্যাক্টর। আর তোমার মানে তুমি তারপরে মানে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে তারপরে এখান থেকে ছেড়ে একদম জয়েন করলে জয়েন ভিডিও, নাকি মাঝখানে না, ডিসকন্টিনিউ করেছিলে? আমি আসানসোলে করতে করতে আমি রেলওয়ের এক্সাম দিয়েছিলাম, আরআরবি প্যারামেডিক্যাল। তো সেটা আচ্ছা কোয়ালিফাই করে আমি আমি চিত্তরঞ্জন লোকোমোটিভে পেয়েছিলাম। তো আচ্ছা সেখানে কয়েক মাস চাকরি করেছিলাম। আচ্ছা। তো তারপরে হুম। মানে তুমি তাহলে ওটা তো সেন্ট্রাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মানে স্টেট থেকে আবার সেন্ট্রালে, দেন তারপরে ওটা থেকে আপনি আবার স্টেটে। আবার স্টেটে, হ্যাঁ। আচ্ছা, বাহ। তার মানে এই মানে কয়েকদিন, মানে কয়েকদিন বলতে 1-2 বছরের মধ্যে অনেকগুলো চাকরি করা হয়ে গেল আর কি, মানে অনেকগুলো প্লেসে অ্যাটলিস্ট চাকরি করা হয়ে গেল। প্লেসে হয়ে গেল, হ্যাঁ, হুম, একদম একদমই। বাহ। তো আহ, মানে অ্যাজ এ প্রফেশন কিরকম লাগছিল আর কি, নার্সিং কিরকম লাগলো? আর এই জয়েন্ট ভিডিও ধরো কতদিন হলো জয়েন্ট ভিডিও? খুব বেশি দিন তো হয়নি বোধহয়। 2.5 মাস এরকম। 2.5 মাস, মানে দুটোর হুম। মধ্যে মানে কোনো তুলনা? তুলনা হচ্ছে ওটা ফিজিক্যালি খুব এক্সস্টিং, হুম এটা হুম ফিজিক্যালি এন্ড মেন্টালি দুটোই খুব এক্সস্টিং, মানে ওটা আচ্ছা। দুটো দিক থেকে আপনার খুব পরিশ্রম এটা দাবি করে না। হুম হুম যদিও নার্সিং এর জবেও ভীষণ অ্যালার্ট থাকতে হয় যতক্ষণ হুম আমি হুম হুম অন ডিউটি থাকবো। হুম 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 কিন্তু বাড়ি এসেও একটা যে কাজের প্রেশার, যে হুম রিপোর্ট হুম বানানো, ডিস্ট্রিক্টে পাঠানো, হুম হুম গোলকের কল অ্যাটেন্ড করা, হুম এগুলো হুম হচ্ছে এই চাকরিতে এগুলো যুক্ত হয়েছে আর কি। হুম 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 আর তাছাড়া দুটো চাকরি আমার ভালো লেগেছে। অ্যাকচুয়ালি দুটো চাকরিতেই আমি টিম ওয়ার্ক জিনিসটা খুব ভালো করে শিখেছি। হুম নার্সিং এও যেরকম একজন স্টাফ নার্সকেও তো হসপিটালের একদম হাইয়েস্ট, যে হায়ারার্কির একদম হাইয়েস্ট বডি হুম হুম সুপার থেকে শুরু করে হুম একদম ডক্টর, হাউসকিপিং থেকে শুরু করে সবার সাথেই একটা টিমের মতন কাজ করতে হয়। তো যখন আমরা একদম। ব্লকে কাজ করি তখনও একটা টিমের মতোই কাজ করি। একটা কোনো কিছু প্রজেক্টে একজন বিডিও, জয়েন্ট বিডিও, এক্সটেনশন অফিসার থেকে ডেটা এন্ট্রি অপারেটর, প্রত্যেকেরই সেটাতে অবদান থাকে এবং হুম 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 প্রত্যেককেই নিশ্চয়ই। ঠিকঠাক করে চালনা করে সেই কাজটা এক্সিকিউট করা। হুম এটা হুম হুম মানে যদি কেউ আগের থেকে টিম ওয়ার্ক করে এসেছে তো তার হুম জন্য হুম একটু ইজি হয়। হুম তো হুম এই হুম। জন্য আমার দুটো চাকরি থেকেই আমি অনেকটা এনরিচড হয়েছি। আচ্ছা, তোমার যখন এবছর মানে ইন্টারভিউ হচ্ছিল, অনলাইন ইন্টারভিউ হয়েছিল তো? হ্যাঁ, তো সেখানে তোমার মানে তুমি বলেছিলে যে তুমি অলরেডি সিলেক্টেড হয়ে গেছো বলে। হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে আহ, আগের বছরের এক্সপিরিয়েন্স মানে এই বছর, তুমি তো বলে এই বছর আরো বেটার হয়েছিল ইন্টারভিউ, তাই তো? হুম আচ্ছা, তাই তোমার তো জব নিয়ে কিছু জিজ্ঞেস করার জায়গা নেই, নার্সিং নিয়ে হুম। মেবি হয়তো কিছু জিজ্ঞেস করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছিল। অনেকটাই অনেকটাই। আচ্ছা, আর হুম। অপশনাল নিয়ে? অপশনাল নিয়ে এই বছর যেমন কিছুই জিজ্ঞাসা করা হয়নি। হুম টু হুম থাউজেন্ড এইটিনে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি অপশনাল অ্যানথ্রোপোলজি কেন নিয়েছো। হুম হুম আর একটা হিউম্যান অ্যানাটমি থেকে একটা প্রশ্ন করেছিল যেটা আমি পারিনি। আচ্ছা। আর এই বছর অপশনাল মানে ওনারা জিজ্ঞেসও করেননি কি হুম হুম অপশনাল। হুম। তাহলে মেনলি এবছর ইন্টারভিউ কি মেনলি ফোকাস ছিল তোমার ওই নার্সিং জব নিয়েই? চেয়ারম্যান স্যারের কোয়েশ্চেন গুলো ছিল নার্সিং ওরিয়েন্টেড। হুম আর হুম। বাকি বোর্ড মেম্বার যারা ছিলেন তারা কিছুটা স্ট্যাটিক জিকে, কিছুটা কনসেপচুয়াল স্ট্যাটিক কিছু জিকে বলতে কোয়েশ্চেন। কিরকম টাইপ? মানে খুব ইজি, যেরকম ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের কি নাম, আচ্ছা। আফগানিস্তানের পাকিস্তানের বর্ডারের কি নাম, হুম হ্যাঁ হুম। এই ধরনের আর কি। আচ্ছা আহ, এই টাইপের আর কি। আচ্ছা, 4 জন ছিলেন না 3 জন? 4 জন ছিলেন। আচ্ছা, আহ, বেশ। তো ওখানে তোমার মানে ইন্টারভিউ দেওয়া কালীন আর কি, মানে তারা কি উৎসাহিত করছিল? হ্যাঁ, আমার এই বছরের ইন্টারভিউটা আমি বলবো এই জন্যই বেটার হয়েছে, কারণ হুম প্রায় 35 মিনিট ধরে হয়েছিল, হুম মানে হুম ইন্টারভিউটা একটু লেংদি হয়েছিল। হুম হুম আর হুম অনেক সময় আমরা যারা ক্যান্ডিডেট থাকি বুঝতে পারি যে হুম হুম আমার হুম কনভারসেশনটা এনগেজিং হচ্ছে কিনা, বা হুম ওনারা হুম কথা হুম বলতে ইন্টারেস্টেড ফিল করছেন কিনা। হুম হুম এটা হুম ওনাদের জেস্চার থেকে কিছুটা বোঝা যায়। একদম। এবং আমাকে একজন বোর্ড মেম্বার বলেওছিলেন যে মৃন্ময়, ইউ আর ভেরি ওয়েল ইনফর্মড। হুম আবার চেয়ারম্যান স্যারও এন্ডে বলেছিলেন যে হুম তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হুম তো হুম। এই ফিডব্যাকটা পেয়ে আমি ইন্টারভিউ নিয়ে খুব হ্যাপি ছিলাম যে আচ্ছা, তার মানে ভালো হয়েছে। আর কিসে হয়েছিল, বাংলা না ইংলিশ? আমার বাংলাতেই। বাংলাতেই হয়েছিল। 2 বছরই বাংলাতেই হয়েছে। আচ্ছা, হুম। বাহ। আচ্ছা, ওখানে কি মানে প্রথমে যখন শুরু হচ্ছে তখন কি ওনারা ওনারা কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে শুরু করছেন, নাকি মানে তারপরে সেখান থেকে ইংলিশে শুরু করে বাংলাতে মুভ করছেন, মানে না, আহ, প্রথম থেকেই বাংলায়।
প্রথম থেকে একদম কমপ্লিটলি প্রথম বাংলাতে? থেকেই বাংলায়। এবং সারপ্রাইজিংলি মানে আমি দুবারই খুব ভালো করে সেলফ ইন্ট্রোডাকশন ইত্যাদি মানে মুখস্থ করে তৈরি করে, এটাই প্র্যাকটিস হয়। করে, হ্যাঁ ইংলিশ বাংলা দুটোতেই প্র্যাকটিস করে গেছিলাম। আচ্ছা, কিন্তু মানে দুবারই ওনারা একবারও সেলফ ইন্ট্রোডাকশন বা সেলফ ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশন ইয়োরসেলফ। আমার অন্তত পিএসসির বিসিএস এর 3টে ইন্টারভিউ আর মিসেলিনিয়াস এর একটা, টোটাল 4টে ইন্টারভিউ, একটা তো আমাকে সেলফ ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করেনি। হ্যাঁ মানে এটা খুব রেয়ার আর কি যে rare। পিএসসি তে আর কি সেলফ ইন্ট্রোডাকশন করতে দেয়, তার কারণ মানে ওরা জানেই আর কি যে এটা সবাই কমন একটা জিনিস বলবে আর কি, তার চেয়ে বেটার আর কি সোজা একদম মানে সাবজেক্টে ঢুকে যাওয়াই বেটার। তবে অনেকে জিজ্ঞেসও করেছে, এটাও দেখেছি অনেককে জিজ্ঞেসও করেছে, এটা ওনারা একদম করে না, প্রিপেয়ার্ড হওয়াটাই ভালো। আচ্ছা, তো তোমার মোটামুটি স্টার্ট করেছো তুমি 2016 বললে, তাই তো? হ্যাঁ 16, তারপরে আলটিমেটলি মানে যেটা গোল ছিল সেই গোল অ্যাচিভ হলো 2021-এ গিয়ে, মানে পঞ্চবার্ষিকী হয়ে গেছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একদম ঠিক আছে, তাহলে 5 বছরে গিয়ে তোমার গোল অ্যাচিভড হলো। আচ্ছা, তো এর মাঝখানে সব থেকে যদি বলা হয় লো টাইম একদম, মানে কোন সময়টা যে একদমই সব থেকে খারাপ সময়, কিছুই ঠিকঠাক যাচ্ছে না, হচ্ছে না, এরকম টাইপের কিছু? লো টাইম এরকম দুবার এসেছিল আমার লাইফে। আচ্ছা। একটা 2017-এ যখন আমি প্রিলিমস পাস করিনি, তো তখন আমার একটা ক্রনিক মানে ইনসমনিয়ার প্রবলেম হয়ে গেছিল, মানে রাত্রে ঘুম আসতো না। হ্যাঁ খুব অ্যাংজাইটিতে থাকতাম, মনে হতো বন্ধুরা তো প্রাইভেটে এক্সপিরিয়েন্স করছে, আমি বোধহয় আর সেই ফিরে যাওয়ার চান্স নেই। ফিরে যাওয়ার চান্স নেই। এবং আমার সে সময় মনে হয়েছিল যে নার্সিং এ হয়তো এক্সপিরিয়েন্সটা খুব বেশি ম্যাটার করে, পরে হয়তো আমি নার্সিং ও সরকারি চাকরিটা পাবো না। তো এরকম একটা অ্যাংজাইটি কাজ করতো, বা ডাব্লিউবিসিএস টাকেও খুব একটা আনসার্টেন জার্নি মনে হতো। আর একটা লো টাইম এসেছিল যখন 2018-এর আমার ইন্টারভিউর পরে গ্রুপ এবি তে আমার নাম পাইনি। তো পরে সেপ্টেম্বরের দিকে আমার সি এর রেজাল্টটা বেরিয়েছিল, তখন কিছুটা ঠিক হয়েছিল। কিন্তু যখন আমার ওটা এক্সপেকটেশন ছিল একটা যে এবিতে হবে। হ্যাঁ ওটাতে এক্সপেকটেশন একটু ছিল। এই বছর ইন্টারভিউ দেওয়ার পর এক্সপেকটেশন একটা ছিল। হ্যাঁ এক্সপেকটেশন ছিল, টেনশনও ছিল, যেহেতু আগের বারে এক্সপেকটেশন থাকা সত্ত্বেও হয়নি। আর তাছাড়াও মনে হচ্ছিল যে এই চাকরিটাতে তো আমি পড়াশোনার টাইম পাচ্ছি না, যদি আমার না হয় তাহলে আমাকে পরের ফিউচার আবার অ্যাটেম্প্ট গুলো খুব চাপ হয়ে যাবে, একদম চাপ হয়ে যাবে, কিভাবে সময় ম্যানেজ করব এটা একটু ভাবতে শুরু করেছিলাম। আচ্ছা, তোমার এই যে দুটো চাকরি বললে, একটা নার্সিং আর একটা স্টাফ নার্স হিসেবে, আর একটা হচ্ছে তোমার জয়েন্ট ভিডিও, এখনো যদিও 2.5 মাস মাত্র হয়েছে, মানে এমন কোন একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারবে যেটা মানে একদম পুরো মানে ভেরি ক্লোজ টু হার্ট আর কি, মানে যেটা মানে এখনো অব্দি এরকম যদি ঘটে থাকে কিছু? জয়েন্ট ভিডিও চাকরিতে আমার এখনো সেভাবে কোনো এক্সপিরিয়েন্স হয়নি। মাঝে মাঝে আমি একটু ওভারওয়েলমড হয়ে যাই, মানে যখন ডিস্ট্রিক্টে যাই, ডিএম এসডিএম ইত্যাদিদেরকে দেখি, মানে মনে হয় এরা আমার রোল মডেল, বা এনাদের সাথে কাজ করতে পেরে মাঝে মাঝে খুব ওভারওয়েলমিং লাগে। কিন্তু ক্লোজ টু মাই হার্ট বলতে আমরা হসপিটালে এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করি, যেহেতু মানুষদেরকে নিয়ে কাজ করি, তো অনেকেরই এই ধরনের ঘটনা হয়। যেরকম আমার মনে আছে যখন সিউড়িতে আমি কাজ করতাম, তো তখন এরকম একজন, আমি গাইনি অ্যান্ড লেবার ওয়ার্ডে কাজ করতাম, তো একদিন জাস্ট ব্রেকফাস্ট করতে ঢুকেছি, আর একজন এসে বলছে, দিদি দিদি চলুন, বাথরুমে একটা বাচ্চা পড়ে আছে। মানে একজন ছিলেন মানসিক ভারসাম্যহীন একজন মহিলা ভর্তি হয়েছিলেন, তিনি আমাদেরকে বলেনও নি এবং কোনো এক্সামিনও করতে দেননি। তো তিনি চুপচাপ বাথরুমে গিয়ে বেবি ডেলিভার করে চলে এসে চুপচাপ বেডে বসেছিলেন, এবং বাচ্চাটা একদম ব্লাডের মধ্যে উল্টো হয়ে পড়েছিল অনেকক্ষণ। তারপরে আমি দৌড়ে যাই, প্রথমবার পেশেন্ট বাথরুমে ঢুকি এবং বাচ্চাকে প্লাসেন্টাকে হাতে করে কুড়িয়ে নিয়ে দৌড়ে দৌড়ে লেবার রুমে যাই, সেখানে ডক্টর ছিল, বাচ্চাকে রিসাসিটেট করে, এবং সে বাচ্চাটা যখন প্রথমবার কাঁদে তখন মানে আমার প্রাণ, মানে আমি যেন প্রাণ পেয়েছিলাম যে হ্যাঁ ফাইন, মানে বেঁচে আছে ও, কারণ আমি ভেবেছিলাম বোধহয় মরে গেছে, মানে কারণ কতক্ষণ আগে উনি সেটা করেছেন কাজটা, এটা আমরা কেউ জানতাম না। তো এটা আমার একটা খুব এক্সপিরিয়েন্স, একটা ক্লোজ টু মাই হার্ট। এছাড়া ছোটখাটো তো হয়ই, মানে যেহেতু লাইফ এন্ড ডেথ নিয়ে কাজ করতে করতে অনেক সময় কিছু ভালো এক্সপিরিয়েন্স হয়, অনেক সময় কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়। তাহলে মানে নেক্সট তোমার ধরো যখন তুমি মানে ভিডিও হবে আর কি, মানে কদিনের মধ্যে আর কি ভিডিও হতে চলেছো, তখন যদি তোমার ধরো নার্সের শর্টেজ হয় আর কি, ভ্যাকসিন দিতে কোনো অসুবিধা হবে না? হ্যাঁ, ইভেন আমি এখানেও ভ্যাকসিনের নোডাল অফিসার আছি আমার ব্লকে, তো আমাদের ডিএমওইচ স্যার প্রায়ই ঠাট্টা করে বলেন যে যদি ভ্যাকসিনেটার কম পড়ে, আপনি তো আছেন, আপনি দুটো রোলই প্লে করে দেবেন এখানে, ভ্যাকসিনও দিয়ে দিতে পারবেন। তো আমি বলি হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ইচ্ছে করে, মাঝে মাঝে প্র্যাকটিস হয়নি অনেকদিন। হ্যাঁ, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, তাই তো? একদম।
বেশ, একবার আমাদের কোয়েশ্চেন গুলো দেখে নেওয়া যাক। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেলাম, তোমার এমনি মানে রিলেটিভ মানে ক্লোজ রিলেটিভদের মধ্যে কেউ কি সার্ভিসে আছে এরকম, মানে চেনা জানা? না স্যার। তাহলে মানে হঠাৎ করে ডব্লিউবিসিএস এর কথাটা মাথায় এলো আর কি, এত চাকরি থাকতে, যখন তুমি ধরো নার্সিং পড়তে পড়তে এলে এখানে? আমি নার্সিং পড়তে পড়তে আমার একজন টিচার আমাকে এই প্রফেশনের ব্যাপারে বলেছিলেন। আচ্ছা। মানে উনি আমার থার্ড ইয়ারে, উনি সিনিয়র লেকচারার ছিলেন, মিতালি হুম হুম। ম্যাডাম। আচ্ছা। আমার কলেজের দুজন অ্যালুমনাস অলরেডি ডব্লিউবিসিএস এ আছেন, হুম মানে হুম হুম একজন হুম ফুড অ্যান্ড সাপ্লাই আর একজন এক্সিকিউটিভেই আছেন। হুম হুম তাদের ব্যাপারে আমি তখনও জানতাম না যে এনারা পেয়েছেন ডব্লিউবিসিএস। হুম আমাকে থার্ড ইয়ারে উনি বলেছিলেন যে আমার মনে হয় তোর ডব্লিউবিসিএস ট্রাই করা উচিত, তাহলে হুম তুমি খুব মোটিভেটেড ফিল করবে অফিস যেতে, আমার হুম। মনে হয় ওই কাজটা তুমি ভালো করতে পারবে। আচ্ছা। কারণ আমি কলেজে একটু পড়াশোনাতে ডিটোরিয়েট করে গেছিলাম, মানে হুম 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 সেরকম ভাবে খুব ব্রাইট দের মধ্যে ছিলাম না কলেজে, হুম হুম কিন্তু আদার্স অ্যাক্টিভিটি আমার ভালো ছিল। হুম হুম তো আমাকে টিচাররা পছন্দও করতেন। উনি আমাকে প্রথমে এই কথাটা বলেছিলেন, তো তখন আমি জানতাম না যে আমরা দেওয়ার জন্য এলিজিবল কিনা। তো হুম উনি বললেন যে না, যে কোনো গ্রাজুয়েটই দিতে পারে। তো হুম। তখন আমি ডিসাইড করি যে হ্যাঁ, আমি গ্রাজুয়েশনের পরে তার এটাই করব। আচ্ছা আচ্ছা, এই ধরো নার্সিং এর যে জবটা মানে সেটার আমি এই জন্যই জিজ্ঞেস করছি কারণ আমার একজন খুব পরিচিত আছেন মানে যেই প্রফেশনে আছে, এবং প্রায়ই আর কি তার একটা কোয়েরি আসে যে আমি আর পাচ্ছি না মানে এটার সাথে প্রিপারেশন করতে আর কি, খুব হেক্টিক একটা জব। তো হুম। সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে এটা প্যারালালি মানে করা পসিবল? হ্যাঁ, পসিবল। পসিবল, কিন্তু প্রপার প্ল্যানিং দরকার। মানে আমাদের হাতে এতটা স্কোপ থাকে না যে আমরা অনেকগুলো রিসোর্স এক্সপ্লোর করতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলবো, হুম হুম বা আদার্স চাকরি করা মেয়েরা যে আদার্স যে অ্যাক্টিভিটি আমাদের থাকে, মানে বিয়ে বাড়ি যাওয়া, ট্যুরে হুম যাওয়া, হুম হুম বন্ধুদের হুম সাথে বাইরে খেতে যাওয়া, এই জিনিসগুলো আমাদেরকে একটু বন্ধ করতে হবে। হুম 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 এবং মানে চাকরির পরে হুম যেটুকু হুম সময় বাঁচবে হুম সেটাকে হুম ঠিকঠাক করে চ্যানেলাইজ করতে হবে। হুম আর আমার মনে হয় একটা প্রপার গাইডেন্সের খুব দরকার, যে আমি যে আহ, কি বলবো, যে জিনিসগুলো পড়ার দরকার নেই, যেরকম জেনারেল স্টাডি, মানে যেরকম জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স টাকে ফিল্টার আউট করার হুম কথা হুম হুম হুম, বললাম, সেটা তো বুঝতে একটু সময় লাগে। তো এটা যদি কেউ একদম। গাইড করে দেয় যে হ্যাঁ, এগুলোতে সময় নষ্ট করো না, হুম 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 কোনগুলোতে সময়টা চ্যানেলাইজ করতে হবে, হুম এটা যদি হুম, কেউ বুঝতে পেরে যায়, তাহলে আমার মনে হয় প্যারালালি সম্ভব। একদম। আচ্ছা। হ্যাঁ, যে মানে তোমার যেদিনকে রেজাল্ট বেরোলো আর কি, ঠিক আছে, হুম। সেই মোমেন্টে বাড়িতে তো ছিলে না আশা করি, মানে না, ব্লকে অফিসে ছিলে? ছিলাম, অফিসে অফিসে ছিলে? ছিলাম, হ্যাঁ। তো হুম। নিজেই দেখলে না কেউ জানালো আর কি ফোন করে? আমি তার এক সপ্তাহ আগে থেকে, মানে আমাদের অ্যাকচুয়ালি একটা গ্রুপ তৈরি হয়েছিল হ্যাঁ, এই যারা, গ্রুপের গল্প আমি আগেও 3-4 জনের কাছ থেকে শুনে নিয়েছি। মানে গ্রুপে প্রতিদিন একটা চাপা উত্তেজনা যে আজ রেজাল্ট বেরোবে, কাল বেরোবে, একদম। কেউ বলছে আগামী এক সপ্তাহ বেরোবেই না, এরকম প্রতিদিনই হুম নানা হুম রকম হুম স্পেকুলেশন তৈরি হচ্ছিল। হুম তো আমি প্রতিদিনই ওয়েবসাইট দেখতাম, হ্যাঁ, হুম হুম গ্রুপেও কোনো মেসেজ এলে বারবার চেক করতাম। হুম হুম তো সেদিন হঠাৎ করে দেখলাম বি গ্রুপের আগে রেজাল্টটা বেরিয়েছে। তো হুম বি হুম হুম গ্রুপের পিডিএফটা দেখে আমি প্রথমে সাইটে যাই হুম হুম এবং নিজেই দেখতে পাই যে হ্যাঁ, এই গ্রুপেরটা আপলোড হলো। হুম হুম তারপর আমি পিডিএফটা ডাউনলোড করে আমি শেষের দিক থেকে নিজের নামটা খোঁজার চেষ্টা করছিলাম, আমার রোল নাম্বারটা শেষের দিক থেকে আমি কোথাও পাইনি। হুম হুম তারপর আমি আবার প্রথম দিক থেকে চেক করতে গিয়ে আমি এক্সিকিউটিভে আমার রোল নাম্বারটা পেলাম। হুম হুম এবং তারপরে অনেকক্ষণ আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ আমার এখানে অ্যাডমিট ইত্যাদি কিছু নিয়ে আসিনি হুম আমি, হুম হুম তবে আমার রোল নাম্বারটা খুব ইউনিক, মানে 900900, হুম ওই হুম জন্য হুম আমার মনে ছিল। হুম তো হুম আমি আরেকজন যে আমার জয়েন্ট ভিডিও দাদা আছেন, উনি তো এখন ট্রান্সফার হয়ে গেছেন, হুম হুম ওনাকে আমি চেক করাই যে দাদা দেখুন তো, এটাই লেখা আছে তো? হুম তো হুম উনি হুম, বললেন যে হ্যাঁ, এটাই লেখা আছে। আর বাহ। তারপর আমি তখন আমি কনফার্ম হলাম, বাড়িতে ফোন করে জানালাম। হুম হুম এখানে হুম হুম। আমার সাথে মা আছে, মায়ের সাথে দেখা করতে এলাম। আচ্ছা, উনি এখন তোমার সাথেই থাকেন ওখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক। তাহলে বোন এখন মানে আসানসোলে? হ্যাঁ। আচ্ছা। বেশ, আমাদের সবই মোটামুটি আমরা টাচ করে নিলাম। ম্যানেজিং প্রিপারেশন উইথ জব, এটাও মোটামুটি আমরা কিছুটা হলেও শুনলাম। আহ, বেশ, এরপরে আহ, মানে তোমার এখনো অব্দি মানে তুমি যে জার্নি করে এলে আর কি, মানে এই যে 5 বছরের যে জার্নি আলটিমেটলি মানে সেই জার্নি শেষ হলো আর কি, একটা মানে যেটা তোমার আলটিমেট এম ছিল সেটা তুমি অ্যাচিভ করতে পারলে।
তো সেক্ষেত্রে তোমার মেসেজ কি হবে, যারা ধরো অনেকেই আছে যারা প্রথম কথা হচ্ছে একটা ভাস্ট সিলেবাস দেখে প্রথমে প্রচন্ড ভয় পায়, মিডিওকার স্টুডেন্ট, খুব খুব বেশি আর কি মেধা নেই, ঠিক আছে, তারা আসতে ভয় পায়। আর তারপরে হচ্ছে তোমার যে একটা মানে লেন্দি প্রসেস, একটা প্রচন্ড মানে প্রচুর টাইম লাগে। আর লাস্টলি হচ্ছে তোমার যে এদিক ওদিক প্রচুর রকমের খবর আসে, ঠিক আছে, যেগুলো প্রচন্ড ডিমোটিভেটিং। এই মানে যেহেতু সিট কমছে একে, তার উপরে আবার অনেক রকমের খবর। তো সেখানে কিভাবে মানে মানে কিভাবে তারা অ্যাকচুয়ালি তাদের কনসেন্ট্রেশন বজায় রাখবে, বা কিভাবে মানে টিকে থাকবে আর কি লড়াইয়ে, এটাই। স্যার, যেটা আপনি লাস্টে বললেন খুব ইম্পর্টেন্ট, যে বাইরে থেকে র্যান্ডম যে নিউজ গুলো আসে স্পেশালি সোশ্যাল মিডিয়া থেকে, তো আমি আমার সোশ্যাল মিডিয়া পোর্শনটা পুরো অফ করে রেখেছিলাম। মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, আমি যেটুকু করতাম ইউটিউব থেকে। তো এখন যদিও ফেসবুকটা পুরোপুরি অফ করে রাখা যায় না, অনেক এডুকেটেড আছেন ফেসবুকে নানা রকম ইনফরমেশন দেন, যেমন আপনার যেটা স্টাডি প্ল্যাটফর্ম, তারও অনেক ইনফরমেশন ফেসবুকে পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটা সেলফ কন্ট্রোলের ব্যাপার আছে, যে আমি সোশ্যাল মিডিয়ার যে আনওয়ান্টেড যে জিনিসগুলো সেগুলোকে আমার ভিতরে আসতে দেবো না। মানে এখানে তুমি একটা ভালো জিনিস বললে, যে আমরা তাহলে ফেসবুকে সাজেস্ট করতে পারি যে একটা এডুকেশনের জন্য আলাদা একটা ফেসবুক লঞ্চ করতে, নাকি, যেখানে অন্য কিছু আর আসবে না। কি জানি স্যার, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আমার ইউটিউবটা অনেক সেফ জায়গা মনে হয়, যে আমার হ্যাঁ মনে হয় যে এক্ষেত্রে আমার অনেক কম সময় নষ্ট হয়। ফেসবুক থাকলেই আমার মনে হতো যে অনেক অন্যান্য জিনিস আমি সার্চ করে দেখবো এবং সেটাতে অনেক সময় নষ্ট হবে। আমি ফেসবুক পুরো অফ করে দিয়েছিলাম। আমি 2018 এর ইন্টারভিউর পরে ফেসবুক আবার খুলি। তো হ্যাঁ, এরকম আর কি। এটা একটা ব্যাপার। আর লেন্দি প্রসেস অবশ্যই, সেটা খুব একটা ডিপ্রেসিং ব্যাপার, যে একটা পরীক্ষার প্রসেস 2 বছর 3 বছর ধরে চলছে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি তুমি বলতে হবে তখন ভাবলাম বলবো নি, ভুলে গেলাম। সেটা হচ্ছে ধরো রিসেন্টলি আমি দেখলাম যে বিহার পিএসসি রেজাল্ট বেরোলো, এবং সেখানে ওদের তো একসাথে বেরোয়, মানে এরকম করে আলাদা করে ABCD এভাবে না, একসাথে পুরোটাই বেরোয়। তো আগের দিনই কিন্তু একটা প্রেস মানে যাকে বলা হয় মানে বিজ্ঞপ্তি আর কি দিয়ে দিল, যে নেক্সট দিনকে 2টোর সময়তে রেজাল্ট আউট হবে। এবং সেটা সব মানে নিউজ পেপার বা সব খবরের জায়গাতে কিন্তু সেটা প্রচার হলো, যে আগামীকাল আর কি বিপিএসসি মানে 63rd বিপিএসসি রেজাল্ট আউট হচ্ছে দুপুর 2টোর সময়, এবং সেই 2টোর সময়তে আপলোড হলো। তাহলে জিনিসটা কি না, এই যে স্ট্রেসটা, এই যে একটা অ্যাংজাইটি, যে কখন আসছে হঠাৎ করে পেলে একটা, ঠিক আছে, এই জিনিসটা থেকে অ্যাটলিস্ট কিছুটা হলেও হয়তো লোকে মুক্ত হতে পারবে আর কি, এরকম যদি কিছু ইন ফিউচার করা যায়। হ্যাঁ, একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো যদি আমরা আগে জানতে পারি যে এই দিনে রেজাল্ট বেরোবে, তো ওটা অনেকটা টেনশন রিলিজ হয়। যদিও কিছুটা চাপা টেনশন থাকে, কিন্তু বারবার একটা চেক করা সাইট, একটা যে আজ বেরোবে, এই আনসার্টেনিটিটা থেকে একটু স্টুডেন্ট রিলিফ পাবে। তো হ্যাঁ, একটা পার্সিভারেন্স বজায় রাখা, পেশেন্স রাখার একটা খুব প্রয়োজন আছে। আমার যখন 2017-এ একটু অ্যাংজাইটি হতো, ঘুমের সমস্যা হতো, যে এত বড় লেংদি জার্নিটা আমি কি করে কমপ্লিট করবো, এবং ফাইনালি যদি কিছু না হয়, তো সেই সময় মেডিটেশন করা, আমি ইউটিউবে ব্রহ্মকুমারী সিস্টার শিবানীর ভিডিও দেখতাম, এবং ওদের গাইডেড মেডিটেশন এগুলো ফলো করার চেষ্টা করতাম। তো আমি অ্যাসপিরেন্টসদের এটা করতে বলবো, কিছুটা সময় বার করে যদি নিজের হবিটা একদম আধ ঘন্টা অন্তত, বা যেটা যারা জব করছে তারা অবশ্যই পারবে না, কিন্তু যারা সারাদিন আছে বাড়িতে। তোমার হবি কি ছিল? আমার হবি ভুলে গেছি। হ্যাঁ, আমার হবি এমনি, আমি ছবি আঁকতে বা কিছু হ্যান্ডিক্রাফটস বানাতে, মানে আমি কাগজ, রং, কাঁচি নিয়ে আমি সারাদিন পার করে দিতে পারি। মানে আমার এরকম আর কি ব্যাপার। মানে আমি ক্রাফটস এর আমার খুব ইচ্ছে, মানে একটা ন্যাক আছে। তাছাড়া আমি এমনি গান শিখেছি, কলেজে গান টান করতাম, অ্যাঙ্কারিংও করতাম, কলেজে কালচারাল সেক্রেটারিও ছিলাম, কিন্তু সেটা পরবর্তীকালে সেই অভ্যেসটা চলে গেছে। আর তাছাড়া আমার একটা ফেভারিট কাজ যেটা পড়ার ফাঁকে করতাম, সেটা হচ্ছে পড়ার টেবিল গোছানো, বই টই গোছানো, পড়ার রুম। আচ্ছা, মৃন্ময়ী তার মানে খুব গোছানো আর কি, একদম টিপটপ। হ্যাঁ হ্যাঁ, মানে আমার একটু গোছানো, সাজানো, পরিষ্কার, ঝাড়পোছ করার দিকে একটু ন্যাক আছে। খুব ভালো। আর মানে মৃন্ময়ী কি এমনি বেসিক্যালি এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট? আমি অ্যাম্বিভার্ট, মানে আমি বাড়িতে চুপচাপ থাকি, কিন্তু বন্ধুদের সাথে খুব বকবক করি। আর কিছু কিছু জায়গাতে যেখানে মানে আমার সার্কেলটা আর কি কমফোর্টেবল হওয়া উচিত, আমার কমফোর্ট জোনে থাকলে আমি খুব বকবক করি। আর তাছাড়া আমি একটু কম কথা বলি। আচ্ছা, তো মানে এখানে একটা আমি এমনি জাস্ট জিনিস জিজ্ঞেস করছি, ধরো যখন একজন অফিসার হচ্ছে, ঠিক আছে, আমাদের তো একটা ফেজ থাকে যে আমরা
মানে চাকরি জীবনের প্রবেশের আগে একটা মানে একটা ক্যারেক্টার, আর প্রবেশ করার পরে আরেকটা ক্যারেক্টার। মানে আমরা যেভাবে আহ আগে মেশামেশি করতাম সেরকম ভাবে হয়তো মেশামেশি করা সম্ভব হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে তুমি কোনটা প্রেফার করবে আর কি, যে একদম মানে খুব চুপচাপ থাকা, যাতে লোকে আর কি একটু হলেও সমীহ করে, বা মানে কি বলবো, মানে বিডিও অফিসে ধর্ণা দেওয়ার আগে দুবার ভাববে আর কি, যে ম্যাডাম কিন্তু খুব রাগী, এরকম একটা ব্যাপার, চুপচাপ থাকে? আমার মনে হয় অফিসের বাইরে যে পার্সোনাল লাইফটা আছে সেটাতে আমি আগে যেরকম ছিলাম সেরকমই থাকা উচিত। হুম হুম আর অফিসে কিছুটা আমার মনে হয় যদি আমার যেটা চেয়ার বা আমার যেটা পদের সাথে সামঞ্জস্য রেখে আমি নিজের পার্সোনালিটিটা রাখি, হুম হুম তাহলে সেটা ঠিক আছে। তবে অবশ্যই আমার মনে হয় কো ওয়ার্কারদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করাটা কখনো বন্ধ করা উচিত নয়। হুম হুম কারণ হুম নিজের টিমের সাথে সবসময় ফ্রেন্ডলি বিহেভ করো। হুম 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 অফিসে একটা নিজের ওয়েটেজ রাখা ঠিক আছে, কিন্তু বন্ধুদের সামনে আমার মনে হয় নিজেকে আগের থেকে যেন কেউ না বলে যে তুই অনেক পাল্টে গেছিস ডাব্লিউবিসিএস পেয়ে, এরকমটা যেন না হয়। আমি আগে একদম যেরকম আছি একদম আমি সেরকমই থাকি। একদম। তো মানে বাড়িতে এমনি সবাই মোটামুটি রিলেটিভরা জেনে গেছে, মানে যে হ্যাঁ, যে দুঃসম্পর্কের পিসি আর কি, যে মাধ্যমিকের সময় ফোন করতো যে কিরে রেজাল্ট কেমন হলো, হ্যাঁ, হ্যাঁ, সব। তাদেরও জানানো হয়ে গেছে আর কি, একদম, তাই তো? হ্যাঁ, মানে মা মা ওই কাজটা করে দিয়েছে। বাহ। আহ, বেশ। আহ, তাহলে মৃন্ময়ী, আমরা অনেক আড্ডা দিলাম আজকে, অনেক কিছু জানলাম। ইন ফিউচার আশা করছি তোমার যখন সুযোগ, মানে সময় সুযোগ হবে, তুমি অ্যান্থ্রো নিয়ে, স্পেশালি অ্যান্থ্রো নিয়ে একটা আমাদের পুরোপুরি সেশন হবে, যেটাতে আমরা একদম পেন খাতা নিয়ে বসবো, এবং তুমি যেরকম যেরকম বলবে আর কি, মানে আমাদের ফোকাস থাকবে হচ্ছে সেই সব অ্যাসপিরেন্ট যাদের কোনো গাইডেন্স নেই, বা যারা একদম পুরোপুরি সেলফ স্টাডি করছে শুধুমাত্র কিছু বুকস বা মানে বাজার চলতে কিছু নোটসের উপর বেস করে, বা অনলাইন রিসোর্সের উপর বেস করে হুম। তাদের যদি আমরা কিছুটা হলেও হেল্প করতে পারি সেই রেসপেক্টে, তাহলে আমরা মানে সেদিকে আর কি অন্তত আমার মনে হয় 1-1.5 ঘন্টা আমরা একদিনকে এটা নিয়ে স্পেন্ড করবো। যদি অবশ্যই তোমার তুমি এখন এখানে আছো, মানে সেখানে খুব কাজের চাপ বুঝতে পারছি, 2.5 মাস মাত্র হয়েছে, দেন তারপরে তোমার সামনে একটা খুব আনসার্টেন একটা শিডিউল আসতে চলেছে, মানে তোমার এখান থেকে তুমি রিলিজ পাবে, দেন তারপরে তোমার ট্রেনিং স্টার্ট হবে, ট্রেনিং এর সময়তেও তুমি বুঝতে পারবে না যে কবে তুমি অ্যাকচুয়ালি ফ্রি থাকছো, কবে না থাকছো। তো হুম। সেসব মানে সামলে অবশ্যই আমরা আরেকবার কিন্তু একটা সেশন করব, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে তোমার মানে তুমি যখনই আসানসোল আসবে আর কি, তখন আশা করছি নেক্সট টাইম তোমার সাথে একদম সামনাসামনি একদম দেখা হবে, ঠিক আছে? একদম। আহ একদম একদম। আর তুমি যেটা প্রথমে বললে আর কি, আমি সেটা জানতাম না আজকে, এটা নিয়ে আমি একটুখানি খোঁজ খবর নিই আর কি, ঠিক আছে? ওনার সাথে যদি দেখা হয় মানে তোমার বাবার সাথে, তাহলে খুবই, হুম। মানে হয়তো হয়েছে, আমি জানি না, আমি জানতাম না, আজকেই প্রথম জানলাম। উনি কি এখনো ইন সার্ভিস মানে আছেন? হ্যাঁ, ইন সার্ভিস আছেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো দেখা হবেই একদম, ঠিক আছে, ঠিক আছে। হুম। বেশ, খুব ভালো থেকো মৃন্ময়ী। স্যার আপনিও। একদম একদম। চলো। গুড নাইট স্যার। গুড নাইট।